স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমার হাতে বামে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে আমাদের আজকের বিষয় রাজনৈতিক অতিকথন প্রভাবিত হবে কি নির্বাচন। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে। বলছিলাম রাজনীতিতে অতিকথন, এই অতিকথন মাঝে মাঝে বৈরিতার কারণ হয়ে দাঁড়ায় কিনা। এটি ঘটনা দিয়ে যদি বলি, আমরা দেখেছি যে চট্টগ্রামে একজন জামাত নেতা, তিনি চট্টগ্রাম 15 আসনের জামাত মনোনীত প্রার্থী, তিনি বলছেন যে ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। তিনি বলছেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। যদিও জামাত দিন শেষে একটি বিবৃতি দিয়ে এই বক্তব্যকে একান্তই তার ব্যক্তিগত বলেছে এবং বলেছে এটি তাদের দলীয় বক্তব্য নয়। কিন্তু এই যে এই ধরনের মন্তব্য এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এই যে রাজনৈতিক অতিকথন, দিন শেষে কি বৈরিতার বড় কারণ হয়ে দাঁড়ায় কিনা? এটা আলোচনা করার মতো সাবজেক্টই মনে হয় না আমার। এটা খুবই অশোভন একটা কথা। মানে একটা ভদ্রলোক এরকম করে কি বলতে পারে নাকি যে আমার কথা মতো সব চলতে হবে, উনি যত বড় হোক। এটা সিম্পল, একটু শিক্ষা যারা আছে তারাই বোঝে যে ব্যক্তিগত ইচ্ছায় এখন আর কোনো কিছু চলে না। আর এটা তো একটা রাষ্ট্রের কথা, নির্বাচনের কথা, এবং নির্বাচনের সময় উনি তাও কোনো নির্বাচিত ব্যক্তি নন, একজন প্রতিনিধি যিনি নিজেকে পরীক্ষায় নামিয়েছেন, জনগণ তাকে চায় কি চায় না এরকম বলছেন, সেইটা খুবই অস্বাভাবিক। মানে আমার কাছে আশ্চর্য লাগে কোনটা সেটা আমি বলি, কীরকম করে যেন ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনে এবং তার বিজয়ের পরে জামায়াতে ইসলাম সবার একটা দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ঘটনার আগে ধরেন 15 মাস আগেও এরা অনেকটা শামুকের খোলের মধ্যে ছিল। মাঝে মাঝে হয়তো মাথা টাথা বের করেছে, কাজকর্ম করেছে। আমি একদম তাদের শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যে ভূমিকা ছিল সেটা অস্বীকার করছি না টোটালি, কিন্তু তারা অত বড় কোনো ভূমিকা রাখতে পারি নাই। তাদের নেতাদের ফাঁসি হয়েছে, সেগুলো তো বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু তারা খুব ধৈর্য সহকারে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করেছে, মানুষ এরকম ফিল করে। ধরেন ডাকসু নির্বাচন যে হলো, ডাকসু এবং আরও 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে, সেইখানেও ভোটে দেখা গেল যে ছাত্র শিবিরের প্যানেল জিতলো। সবাই মনে করছে যে ছেলে ভালো, ব্যবহার ভালো করে, লোকজনের খোঁজখবর রাখে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই একটা স্টেটমেন্ট বুঝিয়ে দিয়েছে যে এতদিন পর্যন্ত যেগুলো ছিল এটা একটা মেকি পফস্টাপ একটা চেহারা দেখানো হয়েছে, একটা ভেতরের চেহারাটা সম্ভবত এরকম অভিযোগ অতীতেও ছিল। আমি একতরফা কথা বলতে চাইছি না, এরকম বাড়াবাড়ি আওয়ামী লীগের লোকও করেছেন, অন্যান্য দলও করেছে। জামাত আজকে এরকম বললো বলেই তারাই এককভাবে দায়ী হচ্ছে তারা, কিন্তু এইটা আরেকবার প্রমাণিত হলো যে রাজনীতিতে এই ধরনের কথা ওরাও বলে এবং এই কথার মধ্যে দিয়ে সবাই একটা সমালোচনার মধ্যে পড়বে। আজকে আমি যতদূর রিয়াকশন দেখেছি সবাই মনে করছে যে বাবা তাহলে এরাও এরকম। মানে একটা যে ধারণা বদলাচ্ছিল সেটা সম্পূর্ণ বৈরী হয়ে গেল এবং বৈরী হওয়ার দিকে ধীরে ধীরে যাচ্ছে। আমি মনে করি এই অভ্যুত্থানের পরে রাজনীতি যেটা গড়ে উঠবে সেটা অনেকের চেহারা, অনেকের চরিত্র এরকম ধীরে ধীরে উন্মোচিত করবে এবং দেখবে মানুষ সহনশীল হয়েছে রাজনৈতিক দলের নেতাদের বা রাজনৈতিক দলকে বদলাতে হবে। যদি তারা না বদলায় তাহলে জনগণের খুব বড় ধরনের সমালোচনার মধ্যে পড়বে। জি, আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, যে অভ্যুত্থানের পর চেহারা আসলে আরো যতদিন যাবে উন্মোচিত হবে এবং বদলালো না দিন শেষে, যে আমাদের মান্না বলছেন যে আসলে রাজনীতির চেহারা বদলাতে হবে, কারণ সেই অভ্যুত্থানের যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, সেই জায়গায় যে বদলালো না, বদলাবে কি? ধন্যবাদ। একটা অভ্যুত্থান দুটো জিনিস সামনে নিয়ে এসেছিল, যে ক্ষমতাসীন শাসকদের চরিত্র কী আর জনগণের চাওয়াটা কী। জনগণের চাওয়া ছিল গণতন্ত্র, আর শাসকদের চাওয়া ছিল, চরিত্রটা ছিল দমনমূলক। সে দমন করতো কেন? লুণ্ঠন করার জন্য দমন, দুর্নীতি করার জন্য দমন, টাকা পাচার করার জন্য দমন,
তাদের যত ধরনের অপকর্ম আছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ যেন না হয় তার জন্য দমন। ফলে দুর্নীতি এবং দমন দুটো হাত ধরাধরি করে চলেছিল, তার বিরুদ্ধে জনগণের একটা বিক্ষোভে শেষ পর্যন্ত তাদেরকে উচ্ছেদ হতে হয়েছে। জনগণের চাওয়া কী ছিল? দমন পীড়নের পরিবর্তে তারা একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক পরিবেশ চেয়েছিল, তারা তাদের প্রত্যাশাগুলোর পূর্ণতা পাবে এরকম একটা সমাজ তারা চেয়েছিল, তারা কথা বলতে পারবে, ভয় পাবে না এরকম একটা বিষয় চেয়েছিল, আর চেয়েছিল তাদের কথাটা শুনবে। এখন ধরুন ফুটপাতে, প্রেস ক্লাবের সামনে ফুটপাতে পড়ে আছে আমাদের নন এমপিও শিক্ষকরা, তাদের ন্যূনতম চাওয়া কি? এমপিওভুক্ত করা হোক। ওখানে 29 দিন ধরে বসে আছে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা, যে প্রতিবন্ধী শিশু সমাজে সবচেয়ে বেশি একটা বঞ্চনা, অবহেলা, অসহায়ত্ব নিয়ে বেড়ে ওঠে, তাদেরকে শিক্ষার আলো তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 1700 স্কুল আছে, সেই স্কুলের শিক্ষকদের এমপিওভুক্ত হচ্ছে না। 450 শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো যাচাই বাছাই করার পরেও হচ্ছে না। 29 দিন ধরে বসে আছে, কেউ শুনছেও না, কেউ দেখছেও না, কেউ কাছেও আসছে, ভ্রুক্ষেপই করছে না। এদিকে আমরা আউটসোর্সিংয়ের ওরা চাকরি নিশ্চিতকরণের জন্য দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা, মানে কত সমস্যা যে সমাজে আছে, সেই সব সমস্যা কিন্তু আড়ালে পড়ে যাচ্ছে। এই আপনারা যে বিষয়টা নিয়ে আসলেন যে রাজনৈতিক অতিকথন, এখন পুলিশ তার কথায় উঠবে না বসবে, ওসি তার পিছনে পিছনে রেজিস্টার নিয়ে হাঁটবে কি না, এই বিষয়গুলো বলছেন কোথায়? দলীয় কর্মী সমাবেশে, মানে দলীয় কর্মীদেরকে উজ্জীবিত করছেন। জামাত আমির নিজে উপস্থিত আছেন। তাহলে এটা এর দায় সেই দল নেবে না, এই বলাটাও কত বড় একটা দায়হীনতা যে বলছে। কিন্তু পাবলিক মিটিংয়ে বলেননি তিনি, কিন্তু দলীয় এবং সমাবেশে বলছেন। তারপরে দলের কর্মীদেরকে এই এডুকেশনটা দিচ্ছেন যে এইভাবে তোমরা আগামী দিনের জন্য সজ্জিত হও। তাহলে 2018 সালের যে নির্বাচনটাকে আমরা বলেছিলাম ভোট দিয়েছে প্রশাসন, সুষ্ঠু হলো নির্বাচন, এখন তো প্রশাসনকেই সেই কাজে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বা গাইডলাইন দেওয়া হচ্ছে কর্মীদের সামনে। তাহলে চরিত্রটা উন্মোচিত হয় কিন্তু সুযোগ পেলে, যখন সুযোগ থাকে না তখন কিন্তু চরিত্র উন্মোচনেরও কোনো উপায় থাকে না। যে কারণে আজকে একজন উপদেষ্টাও বলেছেন মজলুম এখন জালিমের চেহারা নিয়ে যাব। মজলুম জালিমের চেহারাটা কখন নিতে পারে? মজলুম যখন দেখে সেও একটা দায়হীন সুযোগ পেয়েছে, জবাবদিহীন সুযোগ পেয়েছে। ফলে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম শুধুমাত্র শাসকদের চেহারা পরিবর্তন হবে না, শাসকদের চরিত্রটাও পরিবর্তন হবে, সেটা হলো না। এবং যে কারণে 1 বছরের মধ্যে এত অল্প সময়ে একটা অভ্যুত্থান এতখানি হতাশা বোধহয় এর আগে কখনো আনেনি। এবং একটা কথা বলেই শেষ করি, মান্না ভাই এখানে আছেন, মান্না ভাই একসময় ডাকসুর ভিপি ছিলেন, মান্না ভাই চাকসুরও জিএস ছিলেন। আচ্ছা মান্না ভাই, আপনারা কি ভিপি জিএস হওয়ার পর লাঠি হাতে আপনারা কোনো দায়িত্ব পালন করেছিলেন? এখনকার ভিপি জিএসদের চরিত্র খুবই ভালো, আমরা শুনছি খুবই বিনয়ী ভদ্র, কিন্তু তারপরে তাদের লাঠি হাতে দায়িত্ব পালন করতে হয়, এই ছাত্র সংসদের ভিপিদের ভূমিকা। ফলে এগুলো কিন্তু এখন একটু দৃশ্যমান হয়ে উঠছে যে ভোটের আগে বলা হতো না, ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা বলে, ভোটের পরে বোঝা যায়। ছাত্র সংসদ নির্বাচনেও তো এই চেহারাটাই দেখা যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আশা করে লাভ নাই, বরঞ্চ যা আমরা আশা করি তার জন্য সংগ্রামটা অব্যাহত রাখতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এই যে অভ্যুত্থানের পর হতাশা, খোলস থেকে বেরিয়ে আসল চেহারা উন্মোচিত হওয়া এবং জামাত নেতারই মন্তব্য। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক, বিজ্ঞ আলোচক যারা আছেন, মান্না ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই। আসলে জাতি হতাশ না, জাতি হলো মানে কি বলবো, এটা একটা আছে না যে সন্ত্রাসীর চেহারা দেখে যে আতঙ্কিত। কারণ তাদের সম্পর্কে তো অতীতেই অনেক রকম খুব ভালো ভালো রেকর্ড আছে। তো এখানে এখন একটা কথা তো এটা দিয়ে হয়েছে যে তারা মুখোশ ছেড়ে, মানে আসলে মুখোশটা ছেড়ে আসল চরিত্রটা তারা ধারণ করতে যাচ্ছে। এবং আরেকটা যে তারা প্রমাণ করে দিয়ে, তারা বলতো এতদিন যে বিএনপি নাকি আওয়ামী লীগের চরিত্র ধারণ করবে, মানে একই মুদ্রার এপিটোপিট। কাজেই বিএনপিকে কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে দেয়া যাবে না। তো বিএনপি তো অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপির একটা গোল্ডেন মানে অতীত আছে, সুবর্ণ একটা অতীত আছে, যে অতীতকে নিয়ে বিএনপি গর্ব করতে পারে। কিন্তু যারা বলতো এতদিন যে বিএনপি করে, তাদের কিন্তু অতীতটা কোনো গর্ব করার মতো না। আজকে আসলে
আছে না যে যতই ঢাকটাক করুক আর এক সময় চরিত্র উন্মোচন হয়ে যায়। তা আজকে তাদের সেই চরিত্রটা উন্মোচন হয়েছে যে এতদিন আসলে প্রশাসন বলি বা বিভিন্ন কিছুতে বলি তারা জোর করে হোক বা বিভিন্ন কায়দা কানুন করে হোক, তারা যে প্রশাসনের মধ্যে যে তারা একটা অবস্থান সৃষ্টি করেছে এবং সেটা যে তারা নির্বাচনে যে আজকে তারা এমনভাবে, অর্থাৎ জনগণ চায় না কিন্তু তারা মনে করতে তারা একটা বিশাল ফ্যাক্টর। জনগণের ভোটে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ফ্যাক্টর হয় নাই, কখনোই না। কিন্তু তারা মনে করতে তারা একটা, অর্থাৎ ওইটা হলো ওই যে প্রশাসনের উপর নির্ভর করেই তারা মনে করতেছে যে তারা একটা বিশাল কিছু করে ফেলতে। কিন্তু জামাত তো বরাবর অভিযোগ করে আসছে, মন্তব্য করে আসছে যে প্রশাসন বলি সব জায়গায় বিএনপির একটা একক, এই কথাটাই তাই বললাম। 3 জন উপদেষ্টাও আপনাদের, এই কথাটা আমরা তো বলছি উপদেষ্টা সব চেঞ্জ করে দেখ না, আমাদের তো আপত্তি নাই, আমাদের তো কোনো আপত্তি নাই। আমাদের কারণ উপদেষ্টা তো এখানে আমাদের কেউ থাকার কোনো প্রশ্নই আসে না। আমরা যেটা বলছি, আমরাই তো বলছি যে এই উপদেষ্টা পরিষদকে আজকে যদি নির্বাচনটা করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে তাদের চরিত্রটা আনতে হবে এবং যদি সেখানে পরিবর্তন যেটা করা দরকার পরিবর্তন করতে হবে। এটা তো আমরাই বলছি, এটা তো অন্য কেউ বলে নাই। তো এর জন্যই বলবো যে আসলে এখন তারা নিজেদের চরিত্রটা উন্মোচন হচ্ছে এবং যতই দিন যাচ্ছে এতদিন তারা এককভাবে এইভাবে বিএনপির উপর আক্রমণ করে বা নিজেরা একটা খুব সাধু, নিজেরা খুব একটা পরিচ্ছন্ন মানুষ, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবে সেটা আর থাকছে না, সেটা ধরা খেয়ে যাচ্ছে। এটা হলো বাস্তব অবস্থাটা। এবং আসলে বর্তমান যে বাস্তব অবস্থাটা যেটা আছে সেই অবস্থাটা যে আমাদের রতন সাহেব যে কথাটা বলল, আমি নিজেও আজকে প্রেস ক্লাবে গিয়েছিলাম এটা একটা প্রোগ্রামে, তখন খুব খারাপ লাগলো সেখানে যে 2টা সমাবেশ সেখানে দেখে। একটা হলো প্রতিবন্ধীদের স্কুলের এমপিওদের জন্য, এটা আরেকটা হলো এমপিওভুক্ত যারা হতে পারে নাই তাদের জন্য। তো শিক্ষা তো একটা জাতির জন্য সবসময় একটা অগ্রাধিকার থাকবে এবং সেই শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে সবচেয়ে প্রথম যে শিক্ষার সাথে যারা জড়িত সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক তাদেরকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এই ব্যাপারে আমি কিন্তু আসলে অবাক হইনি এই কারণেই, কারণ ডক্টর ইউনূস সাহেব এত সংস্কারের কথা বলতেছে কিন্তু উনি এইটাকে শিক্ষাকে কোনো প্রাধান্যই দেননি, অর্থাৎ কোনো সিরিয়ালই রাখেন নাই। কোনো সিরিয়ালে যদি রাখতেন তাহলে বুঝতাম যে উনি একজন ডক্টরেট, তার একটা বিশাল একটা অবস্থান আছে, কিন্তু কার্যত বাংলাদেশের শিক্ষাকে উনি ইগনোর করছেন। অর্থাৎ এই ক্ষেত্রটাতে মনে হয় না যে কোনো সংস্কার দরকার বা কোনো পরিবর্তন দরকার, এটা তিনি মনেই করেন নাই। জি, এই আলোচনা আবার আসছে। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে আমাদের আজকের যে বিষয় রাজনৈতিক অতিকথন প্রভাবিত হবে কি নির্বাচন এবং জামাত নেতার এই মন্তব্য এবং জামাতের খোলস থেকে বেরিয়ে আসার এক ধরনের যেই প্রবণতার কথা রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে, আসলে কার মধ্যে যে স্বৈরতন্ত্র আসে এটা বোঝা খুব মুশকিল। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। ক্ষমতা পেলে কে স্বৈরাচার হবে, কতটুকু হবে, এটা ক্ষমতা না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। গ্যালব্রেথ যেমন বলেছে, সমাজের সর্বহারা বেড়ে গেলে সর্বহারার একতন্ত্র হবে, সর্বহারা তখন ডোমিনেট করবে, ডিকটেট করবে। বাংলাদেশে যেটা এখন হচ্ছে এটাকে নার্চার ইন্টেলেকচুয়াল টেররিজম বলা যেতে পারে। একটা দর্শন, একটা ফিলোসফি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং খুব শার্পলি সোসাইটি ভাগ হয়ে যাচ্ছে 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে। এবং এটা যত দিন যাবে আরও বাড়বে বলে আমার মনে হয়। একটা ইসলামিক ওয়েভও বাংলাদেশে আছে, যেটা বিভিন্ন ছাত্র সংসদের ইলেকশনে আমরা দেখলাম। এই ওয়েভের সাথে বাকি লিবারেল দলগুলো যারা ইভেন ইফ এন্টি আওয়ামী লীগ বা আগের আন্দোলনে পার্টিসিপেট করেছে অ্যাক্টিভলি, তাদের অবস্থানটা স্পষ্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে যেতে পারে বলে আমার মনে হয়। কিছুদিনের মধ্যে কালচারাল রেভলিউশন হতে পারে চায়নার মতো। চায়না যেমন বললো যে রেড বুক পড়তে হবে, 1 বিলিয়ন ছাপানো হলো বাইবেলের পরে নেক্সট। ওই সময় কালচারাল রেভলিউশনে 5 লক্ষ থেকে 20 লক্ষ লোক মারা গিয়েছিল। যদি এটা ওয়েস্টার্ন তত্ত্ব, এটা মিথ্যা হতে পারে। শি জিনপিংয়ের বাবাকে অ্যারেস্ট করা হয়েছিল, মারা গেছে। ড্যান জিওপিংয়ের পালক মেয়েকে 2 তলা থেকে ফেলে দেওয়া হয়েছিল, অনেকেই জেলে ছিল। এবং সেই সময় এই কাজটা করতেন হচ্ছেন মাও সেতুংয়ের ওয়াইফ শিয়াংকিং, ওনার বিরুদ্ধে মূল অভিযোগটা ছিল। এবং পরে মাও সেতুং মারা যাওয়ার পরে যখন মাও সেতুংয়ের মূর্তি সরিয়ে ফেলা হলো, শিয়াংকিংয়ের ফাঁসি হওয়ার কথা ছিল। তবে সেই সময় তারা শিয়াংকিংয়ের তার আন্দোলনের রোলটা মাথায় রেখে শিয়াংকিংকে ফাঁসি দেয় না, যাবজ্জীবন দেয়। আর মাও সেতুংয়ের জন্য একটা সম্মান রাখে যে তিনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হবে বাকি জীবন, যতদিন কমিউনিস্ট পার্টি থাকবে চেয়ারম্যান একজনই। চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু কোনো চেয়ারম্যান না, সবাই সেক্রেটারি জেনারেল হয়। তো ওই যে একটা
তত্ত্ব হঠাৎ করে চলে আসলো যে এইটাই রাইট তত্ত্ব, এটাই দিয়ে দেশ বাঁচাতে হবে, গ্রেটলি ফরওয়ার্ড করা হলো, দুর্ভিক্ষ হলো পরে। কখনো কখনো আমি ভয় পাচ্ছি বাংলাদেশে কোনো একটি গুরুত্বপূর্ণ দল এরকম একটি তত্ত্বের অনুসারী হয়ে যেতে পারে। এই সিনড্রোমটা আওয়ামী লীগেরও ছিল। একটি তত্ত্বের অনুসারী হতে পারে, সেই তত্ত্বটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। সেটা আলট্রা ইসলামাইজেশন হতে পারে, ইসলামাইজেশন হতে পারে, তালেবানিজম হতে পারে। ঠিক বামপন্থী হবে এই মুহূর্তে সে সম্ভাবনা দেখি না। তীব্র অ্যান্টি ইন্ডিয়ানিজম হতে পারে। এটা একটা বিশাল পলিটিক্যাল ট্রাম্প কার্ড। একটা আশঙ্কা তৈরি হয়ে গেলো, সবাই অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেল এবং অ্যান্টি ইন্ডিয়ান জোয়ার এসে গেল, রাইট অর রং। তো ওই ভয়গুলো আছে। জামাতের আমির সাহেব তো খুবই ভদ্র মানুষ, খুবই সজ্জন মানুষ, এবং উনি কিন্তু এসে বলেছিলেন, এত কিছুর পরেও বলেছিলেন যে আমি ক্ষমা করে দিলাম। ওই একবারই বলতে পারছেন, দ্বিতীয়বার উনি পারেননি। আমার ধারণা ওনার ফেলো কলিগদের চাপে উনি আর দ্বিতীয়বার পারছেন না। আমেরিকা থেকে উনি বলেছেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি মাপ চাচ্ছি, ওটা উনি 71 মিন করেছেন, কিন্তু 71 বলতে পারেননি কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং। তো আবার তখন কিন্তু এই কথা বলেছেন যে জামাতকে আসলে আর কতবার কিভাবে ক্ষমা চাইতে হবে। তো জাভেদ আখতার আর অটল বিহারী বাজপেয়ীর একটা বিখ্যাত সাক্ষাৎকার আছে। অটল বিহারী জাভেদ আখতার সেখানে বলেছিল যে জিন্না তো সেকুলার ছিল অল থ্রু, জিন্না কখনো প্র্যাকটিসিং মুসলিম ছিল না আমাদের যতটুকু জানি, কিন্তু পাকিস্তানকে উনি সেকুলারই করতে চেয়েছিলেন, কিন্তু উনি সেকুলার করতে পারেননি। পাকিস্তান ইসলামিক রিপাবলিক হয়ে গেল, যেখান থেকে আসলে বাঙালি তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হয়ে গেল। বাঙালি তো লড়কেলেঙ্গে পাকিস্তান ধর্মভিত্তিতে চাইলো, কিন্তু ইসলামিক পাকিস্তান কিন্তু তারা চায়নি। তারা বাংলা ভাষাকে চেয়েছে, বাংলার ঐতিহ্যকে চেয়েছে, সেখান থেকে ডিফারেন্সটা শুরু হয়ে গেল। সেই রকম জামাত যত শক্তিশালী হবে, শক্তিশালী হওয়ার একটা পর্যায়ে তাদের কিছু অংশের যে 71-এর হেরে যাওয়ার বেদনা, পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ করার বেদনা, অথবা ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ করে ইন্ডিয়াকে হারানো বা শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা, এগুলো হঠাৎ করে বের হয়ে আসবে। এগুলো কোনোটাই দেশের জন্য সঠিক না। তো সেখানে কিভাবে জামাত এটাকে হ্যান্ডেল করবে উই ডোন্ট নো, রাষ্ট্র এটাকে কীভাবে হ্যান্ডেল করবে উই ডোন্ট নো। সারা পৃথিবীতেই এনি এক্সট্রিম মতবাদ এটাকে কন্টেইনই করতে হয় সামহাউ, কখনো হার্শভাবে, কখনো বুঝিয়ে, কখনো কনভার্ট করে, কখনো চাকরি দিয়ে। পৃথিবীর সব দেশেই তাই হয়েছে। বাংলাদেশে ইসলামিক মতবাদটা ফর দ্য ফার্স্ট টাইম অনেক দিন পর পূর্ণভাবে ব্লুম হওয়ার সুযোগ পেয়েছে, এবং একটা বিশাল ইউথ সেগমেন্টের মধ্যে ইসলামাইজেশন ঢুকে পড়েছে কমপ্লিটলি। এটা আমরা কেউ অনুভবও করিনি। আমরা সবাই ভাবছিলাম আওয়ামী লীগ শক্ত হাতে আছে, তা এটা হচ্ছে না, কিন্তু আসলে হয়ে গেছে। এই যে হয়ে গেল, এটাকে এখন কিভাবে আমরা সামনে হ্যান্ডেল করব, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ইস্যু হবে। গণতান্ত্রিক মাধ্যমে, ভোটের মাধ্যমে একটা হতে পারে, বাট এই জিনিসগুলো কখনো শুধু ভোটের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না বলেই আমার মনে হয় ধাপে ধাপে এটা একসময় আন্দোলন বিপ্লবের দিকেই চলে যাবে। দেখুন, একসময় সারজিদ হাসনাত ওরা ক্যাম্পাসে ডাক দিত আয় রাজু তাই, এই কিছুদিন আগ পর্যন্ত। এখন কিন্তু তারা আর ক্যাম্পাসে কোনো অ্যাক্টিভিটিস নাই। এখন ক্যাম্পাসটা চলে গেছে শিবিরের নেতা যারা ডাকসুর ভিপি হয়েছেন, জিএস হয়েছেন, তাদের প্রতি আমার পুরো পরিপূর্ণ সম্মান আছে, তারা ভোটে হয়েছেন। তারা কিন্তু ক্যাম্পাস নিয়ে খুব বেশি আগ্রহী না। তারা 32 নম্বরের বাড়িটা ভাঙতে হবে, পুলিশের সাথে মারামারি করতে হবে, পুলিশকে ভেঙে ফেলতে হবে, আর্মিকে ভেঙে ফেলতে হবে। ঠিক এই জায়গাটাই আমার ভয় লাগে। কেন পুলিশ আর্মিকে ডিমোরালাইজ করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে? কারণ ওই যে বললাম, একটা বিপ্লবী সরকার, একটা রেভলিউশনারি সরকার, একটা তাত্ত্বিকভাবে একটা অন্য কিছু সরকার করার পথে এখন পর্যন্ত ছোট একটি বাধা হচ্ছে পুলিশ এবং আর্মি, ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে এই ধরনের উৎকট উদ্ভট চেতনা বাস্তবায়ন হতে পারে, এটা অনেকে মনে করতে পারে। তো আমরা তো মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, লক্ষণরেখা, যে এর বাইরে আমরা এই তত্ত্বে যাব না, ডেমোক্রেটিক ফ্রেমে থাকবো, মোরাললেস, এখানে যা হবার হবে। এবং সেজন্যই তো জাতিগত ঐক্য প্রয়োজন, যেটা আওয়ামী লীগ করতে পারেননি, হোপলেসলি, মিজারেবলি, অ্যান্ড দে আর সাফারিং হোপলেসলি অ্যান্ড মিজারেবলি। তো সেইটার কিন্তু আমি মনে করি একটা সুবর্ণ সুযোগ সময় চলে আসছে। জিয়াউর রহমান সেই বিখ্যাত মিটিং উইথ জলিল সাহেব, জিয়াউর রহমান পিজি হসপিটাল রুগী দেখতে গেলেন, জানতে পারেন জলিল সাহেব আছেন। উনি গেলেন জলিল সাহেবের দেখা করতে, অন্ধকার ঘর। উনি বললেন অন্ধকারে কেন আছে বিপ্লবী? তো জলিল সাহেব বললেন আমাকে তো অন্ধকারেই রেখেছেন সারা জীবন। তখন উনি 4 বছর ধরে জেলে আছে। উনি যখন কথা বললেন, জলিল সাহেব তাকে জিজ্ঞেস করলেন একটা বিখ্যাত ডায়লগ, হোয়াই ডিড ইউ হ্যাং তাহের? ঠিক এই কথা বলার সাথে সাথেই জিয়াউর রহমানের একটা দুঃখবোধ চলে আসছিল, বেদনাহত হয়ে যারা উপস্থিত ছিলেন তারা বললেন। তো উনি বললেন আই হ্যাড নো আদার অল্টারনেটিভ। তো ওই যে জিয়াউর রহমান কিন্তু শেষের দিকে সবাইকে ট্রাইও করেছিলেন। আওয়ামী লীগের বহু লোকের সাথে তার ফ্রেন্ডশিপ হলো, শেখ হাসিনা ফেরত আসলো, একটা রিকনসিলিয়েশন ট্রাই উনি করছিলেন, তারপর তাকে মেরে ফেললো, সময় পেলেন না উনি। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন ভেরি মাচ নিডেড, স্লিম হোক, ছোট হোক, প্রয়োজন। তা না হলে
এই যে উগ্র মতবাদগুলো আসবে, আন্দোলনের এতদিন পরে, বিজয়ের পরে 32 নম্বরকে মাঠ বানানোর কি প্রয়োজন থাকতে পারে? এটা আমি কিন্তু কোনো কারণ পাই না। একটা প্রাইভেট প্রপার্টি ট্রাস্টের আন্ডারে, সেটাকে ভেঙে ফেলতে হবে। সেটাকে বাধা দিচ্ছে বলে পুলিশ আর্মির বিরুদ্ধে ঢাকা ভার্সিটির ছাত্ররা নেমে যাচ্ছে, কি দরকার? আমরা তো এটা দেখিনি যখন ঢাকা ভার্সিটিতে আমরা 20 বছর 25 বছর ছিলাম, ঠিক এরকম দেখিনি। ঢাকা ভার্সিটির ছাত্ররা কিন্তু এই ধরনের ইস্যুতে সবসময় খুব সেন্সিবল রোল প্লে করেছে। তারা ক্যাম্পাসে স্বৈরাচারের চামড়া তুলে নেবো আমরা এটা বলেছে, কিন্তু কখনো কোনো বাড়ি ভাঙতে যায়নি, কাউকে অপমান করেনি। মাহমুদুর রহমান মান্না, ভাগ বটোয়ারা নির্বাচন, কেন বলছি ভাগ বটোয়ারা নির্বাচন? এনসিপি বলছে রাজনৈতিক দলগুলো এবার ভাগ বটোয়ারা নির্বাচনে ব্যস্ত, এর বাইরে থাকবে এনসিপি, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে ভাগ বটোয়ারা নির্বাচন কি এবারের নির্বাচন? মানে আজকে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটার উপরে কথা বলছেন। গতকালকে কি বলেছেন, তার আগের গতকাল কি বলেছেন, তার আগে এতদিন ধরে কি বলেছেন। একটা মুশকিল হয়েছে কি জানেন, ব্যক্তিগতভাবে আমার এক ধরনের মানে বিব্রতকর অবস্থা মনে হয়। আমি সবসময় ফিল করি আমরা সবগুলো পলিটিক্যাল পার্টি মিলে সংগ্রাম আমরাই গড়ে তুলেছি শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেটাকে অনেক দূর নিয়ে গেছি, কিন্তু পরিণতি দিতে পারিনি। আলটিমেটলি পরিণতিটা তারা দিয়েছে। ফলে তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ জাতির সাথে সাথে আমারও আছে। আমি এমন ক্রিটিসাইজ করতে চাই না যাতে তাদের সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর হলো যে আমি এরকমও মনে করেছিলাম যে মানে অনেকগুলো বছর ধরে, কমপক্ষে 15 বছর কোনো প্রকাশ্য রাজনীতি ছিল না, রাজনীতি গঠিতই হতে পারেনি। ওই রাজনীতি হয়তো এদের দিয়ে নির্মিত হবে। একটা সম্ভাবনা ছিল যখন নূর ভোটে জিতলো সেটা দিয়ে, আর এটা দিয়ে হতে পারতো। ফলে ক্রিটিসিজম করবার আগে আমি খুব কেয়ারফুল থাকি যাতে আমি তাদের বিরোধী বেল্ট হিট না করি। তো সেরকম যদি বলি না, তারপরে আমার মনে হয় তাদেরকে পয়েন্ট দেবার মতো জায়গা আমি খুব কম পাই। যেমন এই যে এখন বললো যে ভাগ বটোয়ারা নির্বাচন চলছে, সবাই ব্যস্ত। তারা 3টা গ্রুপ 3 ভাবে বলেছে। কেউ বলেছে জামাতের সাথে যাব, কেউ বলেছে আওয়ামী লীগের সাথে, কেউ বিএনপির সাথে যাব, কেউ বলেছে যে আমরা নিজেরাই নিজেরা করব। কিন্তু কোনোটাই করছে না তারা। ভেতরে ভেতরে কিন্তু কথাবার্তা বেশি চলছে যে তারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবে। তো বিএনপির সাথে গেলে তারা বলবে সেটা যে কেন যাচ্ছে। এখন আবার বলছে আমরা এটা কোনোভাবে করব না। এই যে ধরেন চেঞ্জ হলো বা শিফট অফ পলিটিক্যাল পজিশন, এটা তো কোনো ব্যাখ্যা নেই। রাজনীতি জিনিসটা এরকম যে আপনি চলতি পথে, মানে স্কুল কলেজের মতো তো না, আপনি হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার আচরণে উচ্চারণে প্রতিনিয়ত আপনি রাজনীতি সম্পর্কে চর্চা করবেন, আপনার থেকে মানুষ শিখবে, আপনি মানুষ থেকে শিখবেন। পলিটিক্যাল পার্টি তো ওই অর্থে জনগণের শিক্ষকও বটে, তারা একটা স্কুলের মতো, সেইটা টোটালি মিস করেছে। যে জেনজি নিয়ে খুব কথাবার্তা হয়েছিল এবং বলেছে যে এরা হলো সব জেনজি। জেনজি কেমন? ওরা আবেগ দিয়ে চলে, ওরা শুধু রিভল্ট করতে চায়, তারা কোনো কনস্ট্রাকশনে বিশ্বাস করে না, কোনো অর্গানাইজেশনে বিশ্বাস করে না। এগুলো চলে না, এটা আবেগে ঘটনা ঘটে যায়, এটা হতে পারে। একটা সময় একটা বিরাট রকম পরিস্থিতি তৈরি হয়েছে অবজেক্টিভলি, তার বিরুদ্ধে একটা কাঠি জ্বালিয়ে দিয়েছেন, আগুন লেগে গেছে। কিন্তু সেই আগুনটা যখন নিভবে তখন আবার ওই ছাইগুলোকে একসাথে করে আপনি ওখানে একটা মানে এডিফাইজ বা কিছু নির্মাণ করবেন, যে তার একটা বুদ্ধি তো লাগবে। এখানে তো এই জিনিসটা নাই। ফলে কী হয়েছে, সমগ্র জাতির কাছে কিন্তু এই প্রশ্নটা হয়েছে, যে এই প্রশ্নটা যেমন উনি বললেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যেটা বললেন, মানে ধরেন এই একটা নতুন ফিচার হয়েছে, কি মজার ব্যাপার দেখেন। আমি একটু আগে বলছিলাম না যে আগের 15 বছর ধরে তারা ভাবছে একটা খরচের মধ্যে ছিল, হঠাৎ করে আসলো কেমনে তাদের এত বড় পার্টিসিপেশন। আমি তো দাবি করি যে রাজপথে আমরা, মানে আমরা 6টা দল মিলে যে গণতন্ত্র মঞ্চ করছে, আমরা যতখানি ছিলাম ওরা সেরকম ছিল না। তাদের 5টা নেতার ফাঁসি হয়েছে, সেটা একটা ভিন্ন আলোচনা, সেজন্য তারা তাদের কথা বলবে, কিন্তু সেটা বলে নাই। এখন পরিবর্তনের পরপরই তাদেরকে ফোকাস দেওয়া বিশেষভাবে, এবং এই ফোকাস দিয়ে যেটা তৈরি করা হলো সেটাও কোনো ইডিওলজিক্যাল বেসিসে নয়। যদি হতো তাহলে আপনি ভাবেন, এই যে একটা কাহিনী বললেন যে বলছে যে আমার কথা মতো চলতে হবে, তার সাথে সাথে ভাবেন যারা নিজেদেরকে একটা ইসলামপন্থী দল বলছে, কোরআনের শাসন সুন্নাহ কায়েম করতে বলছে, তারা দুর্গার মূর্তির সামনে বসে আছে অ্যাবসলিউটলি ভোটের জন্যই, তো আর তো কোনো কারণ হইতে পারে না। এবং এটার কোনো ব্যাখ্যা নেই। তাদের দলের মধ্যে প্রশ্ন উঠেছে, কোনো জবাব নাই। তারা এখন গানও গাইছে, ফুলের মালাও দিচ্ছে, ওই শহীদ মিনারেও ফুল দিচ্ছে। তো এগুলো একটা এক্সপ্রেশন দিতে হবে, যখন দেবেন না তার মানে পুরা জাতিকে আপনি কনফিউজ রেখে দেবেন। সেই কাজটা করা হচ্ছে। আমার আশা ছিল
যে এই তরুণ টার্ক, আমি ইয়াংম্যানই বলি ধরেন, তারা হয়তো এই পরিবর্তনটা যেটা মাঝে মাঝে তারা বলে এবং আকাঙ্ক্ষার ব্যাপারে আমি খুব প্রশ্ন করি, আমার মনে তারা হয়তো চায় এইটাকে বুঝবে, শিখবে, জানবে। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসছিলেন। আকবর দ্য গ্রেট, সবচেয়ে বড় মোগল সম্রাট তো উনি। আর এদের অ্যাভারেজ বয়স 24-26-এর মতো হবে। এদের কোনো ম্যাচুরিটি আমি 15 মাসে দেখছি না, যেগুলো করছে। সো আমার অ্যাপিল হলো ওই এবার না, একটু ক্ষান্ত হও, শান্ত হও, ভাবো, একবার চিন্তা করো কোথায় ছিলে, কোথায় এসছো, কোথায় যাবে, এবং এই আনসার তোমার কাছে ক্লিয়ার হলেই তুমি সামনে যেতে পারবে। জি, রাজিকুজ্জামান রতন, ভাগ বাটোয়ারার নির্বাচন এবং এনসিপিকে কিছুটা শান্ত হওয়ার এবং আসলে নিজেদের অবস্থানটা পরিষ্কার করা, একবার এক এক কথা বলা। এনসিপির উপরে মানুষের যে ভরসা ছিল, মানুষের যে ভালোবাসা ছিল, এখন কিন্তু মানুষ বলতে শুরু করলো আমরা কি আমাদের ভরসা এবং ভালোবাসাটাকে ভুল জায়গায় অর্পণ করেছিলাম? কারণ গত 1 বছরে যা করার কথা ছিল তারা কি তা করেছে? বরঞ্চ যা করার কথা ছিল না সেই কাজগুলোই তারা করেছে। তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মবতন্ত্রকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, এবং তারা নানা ফর্মে যে কথাবার্তাগুলো বলেছে, মান্না ভাই যেটা বলছেন যে একজনের কথার সঙ্গে আরেকজনের কথার যেমন সঙ্গতি নাই, এবং এখন একটা দারুণ কথা আসছে, যেমন এরাও বলল, মান্না ভাই তো ওদের ম্যাচুরিটির কথা বললেন, আজকে যারা বললেন আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তার সম্পর্কেও বললো ওটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মানে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, এই কথা বলে যারা খুব ম্যাচিউর তারাও দায় এড়াচ্ছেন, আর যাদের ম্যাচুরিটি নাই তারাও এটা একটা আড়াল করার চেষ্টা করছেন। ফলে আমার কাছে মনে হয় রাজনীতিতে জবাবদিহিতাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাই বলি না কেন, আমি তো মানুষের সামনেই বলছি, মানুষকে আমাকে জিজ্ঞেস করবে না যে আপনারা যে আগে এটা বললেন এখন এটা বলছেন কেন। তখন যদি তাকে দোষর আখ্যা দেই, একটা সময় আওয়ামী লীগ তার বিরোধিতা করলেই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলতো, আর এখন যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই দোষর আখ্যা পাওয়ার সুযোগ আছে। যেমন ধরুন চট্টগ্রাম বন্দর নিয়ে যে কথা বলা হচ্ছে, আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সে জনগণের জনমতের তোয়াক্কা করে না। এখন ইন্টারিম গভর্নমেন্ট কিসের তোয়াক্কা করছেন? চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে তুলে দিচ্ছেন কেন? যে এটা নাকি দুর্নীতি হয়। তো দুর্নীতি কোন জায়গাটায় হয় না? এমনকি এই প্রশাসনও তো দুর্নীতিগ্রস্ত বলে সবাই বলছে। তাহলে দুর্নীতির কারণে কি বিদেশিদের হাতে তুলে দিতে হবে, নাকি দুর্নীতি দূর করার চেষ্টা করতে হবে? দেশটা দুর্নীতিগ্রস্ত, তাহলে দেশটাও আমি বিদেশের হাতে তুলে দেবো, নাকি দুর্নীতি দূর করার জন্য সংগ্রাম করব? দুর্নীতি দূর করবার জন্য সংগ্রাম করাটাই তো রাজনীতির কাজ ছিল, তাই না? তো এই যে কাজগুলো করছেন, এর কি কোনো দায় নেই? এর কোনো জবাবদিহিতা থাকবে না বাংলাদেশে? ফলে আমি এই এনসিপির বন্ধুদেরকে, তাদেরকে দায়ী করার আগে দেখব যে আমাদের রাষ্ট্রের মাথা থেকে শুরু করে প্রত্যেকেই তো দায়হীন কাজ করে যাচ্ছেন। আজকেও যে ডিসিশন নেওয়া হলো এনার্জি রেগুলেটরি কমিশনে যে গ্যাসের দাম 83% বাড়ানো হবে সার উৎপাদনের ক্ষেত্রে, তাহলে 2 দিন পরেই সারটা লাগবে। আমন ধান কাটার শেষ হচ্ছে, এখন আলুর জমিতে সার লাগবে, তারপরে বোরো ধানের জমিতে সার লাগবে। তখন আমি গ্যাসের জন্য যে সারের জন্য যে গ্যাস, তার 83% দাম বাড়িয়ে দিলাম। তো এনার্জি রেগুলেটরি কমিশন কোনো গণশুনানির আয়োজন করেছিল? কারোর সঙ্গে আলোচনা করেছিল? তো এটা করলো। তাহলে যে দায়হীন কাজ করেছিল আগের সরকারগুলো, কিংবা শামীম ভাই আমাদের পাশে বসে আছেন, শামীম ভাইরা তো খুবই উচ্চশিক্ষিত এবং পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো থেকে পড়াশোনা করে এসেছেন, তাদের সম্পর্কে জানেন। সেই সমস্ত দেশে গেলে তারা সবসময় চান যে তাদের দেশগুলো, সেই দেশগুলো ধর্মনিরপেক্ষ দেশ থাকুক, কিন্তু ওনাদের পার্টিতে আমাদের দেশটাকে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়ে বসে আছে। তাহলে নিজেরা যেটা চান অন্যদের কাছে আর জনগণের কাছে যেটা দেন, এইটা কিন্তু দেখতে দেখতে মানুষ মনে করেছে যে ক্ষমতা কি তাহলে এইরকমই, যা খুশি তা করার ক্ষমতা? যা খুশি তা করার ক্ষমতা না, ক্ষমতা মানে হচ্ছে দায় নেয়ার ক্ষমতা, জনগণের প্রতি দায় নেয়ার ক্ষমতা। সেটার জন্যই তো অভ্যুত্থানটা হয়েছিল। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রতি দায় নেয়ার ক্ষমতা, অথবা যে কথা বলছি কথার দায় নেয়ার ক্ষমতা, অথবা জনগণের ভবিষ্যৎটা যেন আমি কণ্টকাকীর্ণ করে না তুলি, সেই ক্ষেত্রে প্রয়োজনে রাজপথে দাঁড়ানোর যে দায়, এগুলো কিন্তু আলোচনায় আসছে না। এখন মানুষ বলছে তাহলে আগের চেয়ে এখন কি এমন পার্থক্য হলো, কেনই বা এটা করলাম? ঠিক একই ধরনের হতাশার কথা কিন্তু বারবার আমরা শুনি। ব্রিটিশ তাড়িয়ে আমরা কি পেলাম, পাকিস্তান তাড়িয়ে আমরা কি পেলাম, অভ্যুত্থান করে আমরা কি পেলাম? এই কি পেলাম প্রশ্নটা কেন আসে? তার মানে যা আশা করেছিলাম তা পাইনি বলে। তাহলে এখন আমাদের এই তরুণরা, যাদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল, তাদের তো ভাবা উচিত
ভাবা উচিত আমাদের উপর কত বড় দায় আছে, আমাদের কতখানি দায়িত্ব আছে। আমরা মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা খেলতে পারি না, আমরা মানুষের আবেগকে প্রতারণা কিন্তু করতে এই পারি না। তরুণরা তো নতুন রাজনীতির কথাও বলছে। নতুন রাজনীতি মানে কি এই আজকে যে কথা বলবো কালকে সেটা পাল্টে ফেলবো? নতুন মানে কি এই কোনো কিছুতে স্থির না থাকা? নতুন মানে কি এই যে বলেছি তো কি হয়েছে আবার বলবো, মানে প্রতিদিনই নতুন করব? তার মানে সুনির্দিষ্ট একটা লক্ষ্যে যাওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য এই সুনির্দিষ্ট লক্ষ্যে নতুন নতুন পথ অর্জন করব, সেটাই ছিল আমাদের নতুন পথ। তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য কী, কৃষকের বৈষম্য কী, শ্রমিকের মজুরির বৈষম্য কী, নরনারীর জীবনের বৈষম্য কী, সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে বৈষম্য কী, বাউলদেরকে পিটিয়ে এটা কি নতুন বাংলাদেশ হচ্ছে? এখানে কৃষকদের ফসলের দাম না দিয়ে এটা কি নতুন বাংলাদেশ হচ্ছে? শিক্ষার অধিকার খর্ব করে অথবা শিক্ষার ব্যয়ভার বাড়িয়ে কি নতুন বাংলাদেশ করা যাচ্ছে? শ্রমিকদের মজুরি ঠিকমতো না দিয়ে এটা কি নতুন বাংলাদেশ করা যাচ্ছে? তো পুরনো পথে হেঁটে নতুন বাংলাদেশ কেমন করে হবে? বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এই যে পুরনো পথে হেঁটে নতুন রাজনীতি কিভাবে হবে? ভাগবটরের নির্বাচন এনসিপি বলছে। আসলে তারা যদি এনসিপির ওদেরকে বললো তারা যদি ক্ষমতার শেয়ারটা না করতো তাহলে আজকে তাদের মুখে কিছুটা হলেই কথাটা মানাইতো। তারা তো প্রথমেই যে জিনিসটা নিজেদেরকে শেষ করে দিয়েছে সেটা হলো ক্ষমতার শেয়ার করে তারা উপদেষ্টা পরিষদের সদস্য হতে গেছে, অর্থাৎ রাষ্ট্রের ইসের শেয়ার করে। এখন তারা সেটাকে কাটানোর জন্য বিভিন্ন রকম কথা বলতেছে। আর আরেকটা যেটা আছে সেটা তো সবাই যেটা আলোচনা করলো যে ম্যাচুরিটির একটা ব্যাপার যেটা মিন করে সব জায়গায় কিন্তু এটা একটা হলো কি ধরেন আমি আমার তাদের একটা কাজের সাথে আমি আমার একটা কাজেরকে মিল পাইলাম। 73-74-এ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা নাটক করলাম আমরা, রমনায় নাটক করলাম। তো সেই সময় নাটকে চিফ গেস্ট নর্মালি সাধারণত একটা বড় সাহিত্যিক, বড় কবি বা একটা বড় ব্যবসায়ী ওই ধরনের কাউকে করা হয়। তা আমার মাথায় এটাই দেখলো যে না, এদের কাউরে করা যাবে না, রাস্তা থেকে ধরে এনে একটা রিক্সাওয়ালারে চিফ গেস্ট বানাবো। অর্থাৎ এই যে একটা বয়সের একটা ব্যাপার আছে, অর্থাৎ ওই সময় আমার মুখের মধ্যে তো বিপ্লবের মানে তারুণ্য একটা এই সে আছে, অর্থাৎ এগুলোকে কোনো কিছুই এই সিস্টেমটাকে মানি না, এটাকে ভাঙতে হবে, ভাঙে নতুন কিছু তৈরি করতে হবে। তো তাদের চিন্তা চেতনা কিন্তু আজকে ওই পর্যায়ে আছে। তো একটা রাষ্ট্র চালানো আর এই চিন্তা করা এটা যে মানে কতটুকু ডিফারেন্স আছে সেই বিষয়টা তাদের বুঝতে আরও সময় লাগবে। এবং সময় লাগবে বলে এই যে যেটা রতন সাহেব যেটা বললো যে দায়িত্ব জ্ঞানহীন কথা অনেক সময় তারা বলে, যেটা আসলে একটা পলিটিক্যাল পার্টি, এখন তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে যেটাতে তারা বলছে যে 300 জন তারা প্রার্থী দিবে, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেওয়ার মতো তারা চিন্তা ভাবনা করছে। তো সেই জায়গায় তো তাদের চিন্তা চেতনা কথাবার্তা তাদের চাল চলন সব কিছুতে সেইটার বহিঃপ্রকাশটা ঘটবে, কিন্তু সেই জায়গাটাই কিন্তু অনেক অনেক দূরত্ব সেটা। তো এখন এই জিনিসটাই যদি তারা কাটায় আনতে পারে তারপরেই কিন্তু একটা নতুন দেশ তো সবাই বলতেছে, ইউনূস সাহেবও তো বলে নতুন দেশ, আজকে উপদেষ্টারও বলে নতুন দেশ। তাহলে সবাই নতুন দেশটা কোথায়, কি করতে পারছে নতুন দেশটার জন্য? যে আজকে পরের দিন যদি দেখতাম যে আজকের সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, পরের দিন যদি দেখতাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সবাই এখন শিক্ষার বাইরে কেউ নাই, সব জায়গায় তারা চলে গেছে, অর্থাৎ এমন কোনো কিছু গুণগত পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না যেটা জনগণ অন্তত আস্থাশীল হবে। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড়টা যেটা হলো যে আসলে দেশটাকে একটা গণতান্ত্রিক পন্থায় নিয়ে যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় সংগ্রাম যেটা আমরা দীর্ঘদিন করতেছি। আমরা 17 বছর ধরে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি একটা গণতন্ত্রের জন্য। আজকে সেই গণতন্ত্রটা হলো মুখ্য, যে কতক্ষণে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হলে যে একটা নির্বাচন দরকার, সেই নির্বাচনটাই এরা ইগনোর করতেছে। সেই নির্বাচনটাকে ওরা কেন ইগনোর করতেছে? তারা মনে করতেছে এবং বলতেছেও যে যদি একটা নির্বাচন দেয় তাহলে বিএনপি চলে আসবে, আর বিএনপি কি তারা মনে করতেছে আওয়ামী লীগের মতো বিএনপি আরেকটা দল, কিন্তু বিএনপির তো সেই দল না, বিএনপিতে একটা অতীত আছে। আর আরেকটা হলো যে আপনি যদি গণতন্ত্রেই ফিরে যেতে চান তাহলে নির্বাচনের বিকল্প কি আছে?
আপনি কি এককভাবে ক্ষমতায় জোর করে কয় মাস থাকবেন, আপনি কয় বছর থাকবেন? তাহলে কি আর গণতন্ত্র? তাহলে আমরা শেখ হাসিনা তাহলে দোষটা কি করছিল, যে রাতে দিনের ভোরে রাত্রে করে আমি দামি নির্বাচন করে সে তার ক্ষমতাটা জাহাজ করে? তাহলে পার্থক্যটা কোথায়? একই তো হয়ে গেল। তাহলে জনগণের রাইটটা তো এখানে এস্টাবলিশড হইল না। আজকে যে মানবতার কথা আমরা বলতেছি, আজকে যে কথাটা একটু আগে যেটা আমি বললাম, যে আজকে একটু প্রতিবন্ধী স্কুলের ইসের জন্য তারা মানে এমপিওর জন্য তারা আজকে রাস্তায় মানে দিনের পর দিন তারা সেখানে শুয়ে আছে, তার কেউ দেখতেছে না। এটা কি মানবতা না? এখানে কি মানবতার যারা ফেরি করে বেড়ান তারা কোথায় আজকে আছে? এর জন্য বললো যে সব কিছুর উপরেই নির্ভর করে এখন আসলে গণতন্ত্রটা কত দ্রুত আমরা আনতে পারবো। গণতন্ত্র আনার জন্য যে আজকে একটা নির্বাচন যেটা দরকার, এখানে আমাদের জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল অনেকগুলো কথা বলে গেছেন। কথাগুলো ভালো, কিন্তু এগুলো সময় মতো যদি আমরা অনুধাবন, সেই সময় শেখ হাসিনারে যদি ওনারা ফ্যাসিস্ট না বানাইতেন, ফ্যাসিস্টের পর্যায়ে না নিতেন, তাহলে কিন্তু দেশটা আজকে এই পর্যায়ে যেত না। অর্থাৎ আমি এখন যে কথাটা বলতেছি, আমি ক্ষমতায় থাকলে এই কথাটা ভুলে যাব, এই পার্থক্যটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তো আবার শুধু কথা বলাটাই সার হবে। তো এটার জন্য সব কিছুর মিলেই আজকে যে দেশটাকে রক্ষা করতে হলে, যেটা মনে হয় দেশটা যেদিকে যাচ্ছে এই মুহূর্তে, এটা আমি বিএনপি করি বলে বলতেছি না, যে এই মুহূর্তে যে ওই যে ভাগাভাগি নির্বাচন বলতে, ভাগাভাগি নির্বাচন দরকার নাই, একটা নির্বাচন দরকার এবং জনগণের উপরে তাদের আস্থা রাখা দরকার। এবং আমি তো পরিবেশ পরিস্থিতি দেখে অন্তত এই মুহূর্তে বলবো যে আপনারা আমাকে দলকানা বলেন যাই বলেন, এই মুহূর্তে অন্তত দেশটাকে রক্ষা করতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। যারা অন্তত বিএনপি এই মুহূর্তে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, অন্তত একটা গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য যতটুকু সহযোগিতা বিএনপি করতে পারবে, অন্য যে কটা দল আজকে ক্ষমতায় যেতে চাচ্ছে তাদের পক্ষে সেটা সম্ভব না। অন্তত ওইগুলো চিন্তা করে আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সবচেয়ে কাছের মিত্র হতে পারে বিএনপি, ওইগুলো না যেগুলো আজকে গণতন্ত্রকে পিছায় দিতে চাচ্ছে, যেগুলো আজকে নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে, যেগুলো আজকে দেশটাকে আরেকটা ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে চাচ্ছে। আজকে কিন্তু তারা সত্যিকার অর্থে তারা বন্ধু হতে পারে না। কাজে সবগুলো রাজনৈতিক দলকে এই মুহূর্তে সিরিয়াসলি চিন্তা করা উচিত। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনারা কি মনে করেন কিনা এই মুহূর্তে বিএনপি সবচেয়ে ভালো বিকল্প হতে পারে এবং ভাগ বাটোয়ারার নির্বাচনে জাতীয় পার্টি কি হিসেব নিকাশ করছে, যদি এনসিপির ভাষায়? বিএনপি বহুত্ববাদে বিশ্বাস করে, এটা আমরা দেখেছি, নিদর্শন দেখেছি। বিএনপি এই পট পরিবর্তনের পরেও বলেছিল সকল দলের অংশগ্রহণ ইলেকশন চেয়েছিল। দুদিন যখন আওয়ামী লীগের ব্যান আন্দোলন হয়, সেই দুই দিন কোনো একটা অজানা কারণে বিএনপি নিশ্চুপ রোল প্লে করেছিল। আমার ধারণা সেই সময়ই বিএনপি রাজনীতির একটা কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। জাতীয় পার্টির অফিসে 3 বার আগুন দেওয়া হয়েছে, আমরা মামলা করতে গেছি, আমাদের মামলা পুলিশ নেয়নি। কোনো সরকারি অথরিটি আমাদের দেখতেও আসেনি, কোনো সরকারি অথরিটি এসে কোনো দুঃখ প্রকাশ করেনি। অর্থাৎ তারা কিন্তু ক্ষমতায় আছে, ক্ষমতা থেকে দায়িত্ব। বিএনপি একটা চিঠি দিয়ে এটা বিষয়ে নিন্দা জানিয়েছে এবং সকল দল ভোট করা উচিত আমাদের সম্পর্কে এরকম একটা চিঠি দিয়েছে। এই জন্য আমরা বিএনপির প্রতি কৃতজ্ঞ। এটা বহুদূর গণতন্ত্রের আরেকটি নিদর্শন। দেখুন, আওয়ামী লীগ পরাজিত হয়েছে, পালিয়ে গেছে, নত হয়েছে, অ্যারেস্ট হয়েছে এবং একটা সময় পর্যন্ত বিচারও হয়েছে। আমাদের তো স্টপ করার সময় চলে আসছে, আমি মনে করি অনেক আগেই, লং ওভারডিউ। স্টপ, থামতে হবে। একই ঘটনা নিয়ে বারবার আন্দোলন করবেন, এখন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আন্দোলন করবেন, জাতীয় পার্টিকে ব্যান করার জন্য করবেন, 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি ওই যে একটা মনস্টারকে বারবার এগিয়ে নিচ্ছেন, এজিটেট করছেন, রাগান্বিত রাখছেন, কারণ এই রাগান্বিত জিনিসটা আপনার দরকার। আপনি সময় মতো এই রাগটাকে দিয়ে আপনি হীন পলিটিক্যাল উদ্দেশ্য সফল করবেন, কি সেটা আমরা জানি না। দেখুন, যখন ফিডেল ক্যাস্ট্রো কিউবাতে বাতিস্তা গভর্নমেন্টকে সরিয়ে দিল, বাতিস্তা গভর্নমেন্ট পালিয়ে গেল, একই রকম সিচুয়েশন অনেকটা। আর তার প্রায় 1.5 বছর পরে বা আরেকটু আগে বে অফ পিগ ইনভেশন হলো, সিআইএর জীবনের একটা ব্যর্থ ইনভেশন। তারা 1961 সালের 17 থেকে 20 এপ্রিল প্রায় 1400 প্যারাট্রুপারকে ড্রপ করেছিল কিউবার একটা বে অফ পিগে, যে এই 1400 প্যারাট্রুপার যুদ্ধ করবে, সাথে জনগণ যুদ্ধ হবে, ফিডেল ক্যাস্ট্রো উইড্রো হয়ে যাবে। আমাদের কিন্তু গত 16 মাস 17 মাসে এই ধরনের কোনো ইন্ট্রুশন আমরা দেখিনি। সো ওই বে অফ পিগের পরে যেটা হলো, ফিডেল ক্যাস্ট্রোর সাথে আমেরিকার পার্মানেন্ট সম্পর্ক খারাপ হয়ে গেল এবং 62 সালে কিউবান মিসাইল ক্রাইসিস হলো। মানে ফিডেল ক্যাস্ট্রো এত ইনসিকিউর হয়ে গেল যে উনি ওনার ল্যান্ডে মিসাইল নিয়ে আসতে চাচ্ছিলেন যেখান থেকে আমেরিকা অ্যাটাক করা যাবে। পুরো থার্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বার প্রান্তে ছিল। গত 1-1.5 বছরে
আওয়ামী লীগ বা ভারত এমন কিছু করেনি যেটার জন্য এই পরিমাণ আপনাকে রাগ করতে হবে। কিন্তু রাগটা এখন পলিটিক্স, ঘৃণাটা এখন পলিটিক্স। আমরা এখন ঘৃণার পলিটিক্স করছি। আজকে খুব দুঃখ পেয়ে দেখলাম, অনলাইনেই দেখলাম, তারিক রিফাত নামে আমাদের গাইবান্ধার একজন আওয়ামী লীগের নেতা জেলখানায় মারা গেছে। হাফিজুর রহমান কার্জন, উনি কিন্তু জেলে আছে বহুদিন। লতিফ সিদ্দিকের জামিন হয়ে গেছে, সাংবাদিক পান্না সাহেবের জামিন হয়েছে। সাংবাদিকের পক্ষে লোক আছে, রাজনীতিবিদের পক্ষে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে কেউ নাই। এবং শাহ সারওয়ার কবির, উনি আমাদের গাইবান্ধার একজন এমপি ছিলেন। ওনার বাবা ওনার দাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম স্পিকার ছিলেন, শাহ আব্দুল হামিদ। ওনাকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট হওয়াটাই স্বাভাবিক। উনি বলেছিলেন যে আমাকে জনগণের সামনে হাত করাটা পরায়েন না, আমাকে এভাবে নিয়ে যান। আমি একজন সংসদ সদস্য ছিলাম, ভালো পরিবারের, এবং গাইবান্ধা তার বিরুদ্ধে কিন্তু লোকজনের কোনো অভিযোগও ছিল না। না, তাকে হাত করা পরাতেই হবে, হাত করা পরিয়েই নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জিনিসগুলো নিষ্ঠুরতার নিদর্শন। আমি বলবো না যে আগের থেকে কম ছিল, আগের থেকে বেশিই ছিল, কিন্তু একটা নতুন বাংলাদেশে তো নতুন নিদর্শন শুরু করা উচিত ছিল। এতগুলো ক্ষোভ, এতগুলো রাগের পরে বাংলাদেশ আসলে এখন কি পেতে যাচ্ছে? একটা দ্বন্দ্বময় সমাজ, একটা ভোট যেটা আসলে সুষ্ঠু হওয়ার লক্ষণ আমি অন্তত দেখি না, নানা কারণে। কারণ ভোটে একটা ভারসাম্য লাগে। ভোটে কখনো পুলিশ ভারসাম্য স্থাপন করতে পারে না, ভোটে কখনো আর্মি ভারসাম্য স্থাপন করতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে, অন্তত কিছুদিন আগ পর্যন্ত নির্দ্বিধায় মনে হতো যে এই ভোটটা সর্বোচ্চ সুষ্ঠু হলেও, সকলের অংশগ্রহণমূলক হলেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করত। ঠিক সেই পয়েন্টে একটা বড় দলকে ভোট মার থেকে বাদ দেয়া বিএনপির জন্য কোনো কিছু অ্যাড করেনি, কিছু দায় ছাড়া। একটু ডিস্টার্ব ভোট হবে, ভোট লোকাস্টিং হতে পারে, ম্যান্ডেট লোকাস্টিং। কারণ আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আওয়ামী লীগ অনেকবার পতন হয়েছে, কিন্তু ভোটে এসে আবার 30% ভোট পেয়েছে। জিয়াউর রহমানের সময়ও আওয়ামী লীগ 30% ভোট পেয়েছে, 86তেও 29% ভোট পেয়েছে। তো আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করা যাবে না। সেই ভোট ব্যাংকে যদি ভোট প্রতিহত করে ভোটে না যায়, তাহলে ভোটের মাঠটা নষ্ট হবে। তো এই সমস্ত জিনিসের মধ্যে কোনো একজন ব্যক্তি বা লিডারের উচিত ছিল রাষ্ট্রের স্বার্থ কী, ক্ষোভ, রাগ, দুঃখের উপরে গিয়ে, রাষ্ট্র তো বিশাল ব্যাপার, সার্বভৌমত্ব বিশাল ব্যাপার, বাংলাদেশ বিশাল ব্যাপার। বাংলাদেশ একটা আন্দোলন না, বাংলাদেশ শত শত আন্দোলন। বাংলাদেশ গুটি কয়েক বিপ্লবী না, তাদের রাগ ক্ষোভ না, এর উপরে অনেক বড় বিষয় বাংলাদেশ জড়িত। সেই জিনিসটা যদি আমরা হ্যান্ডেল না করে, আমার কাছে মনে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মনে আস্তে আস্তে মিসহ্যান্ডেল হচ্ছে। মিসহ্যান্ডেল হতে হতে একটা পর্যায়ে জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে। আর দেখুন, বিপ্লবীদের যারা বিপ্লবী 71 সালে যারা যুদ্ধ করলো, ব্যাপক বীর, তারা আবার পরবর্তীতে একটা আন্ডারগ্রাউন্ডে বামপন্থী মুভমেন্ট করলো। সিরাজ শিকদারকে মারা হলো, জিয়ার আমলে তাহেরকে মারা হলো। জাসদ দাবি করে 30,000 তাদের কর্মীকে মারা হয়। 30,000 জায়গায় 3,000ও যদি হয়, এই 3,000-এর মধ্যে 1,500-2,000-ই কিন্তু বীর মুক্তিযোদ্ধা। 72 সালে তারা কিন্তু ন্যাশনাল হিরো। 73-74-এ তারা ক্রস ফায়ারে মারা যাচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। এটা হয়েছে, খুব দুঃখজনক। তো থামতে হবে তো কোথাও না কোথাও, আপনাকে স্ট্যাবল হতে হবে, দেশ বাঁচাতে হবে। 16 কোটি লোকের দেশ, ইকোনমিটা খুব ফ্রাজাইল, প্রচণ্ড ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, 10 লক্ষ লোকের নাকি চাকরি চলে গেছে। তো আপনার তো একটা রিকনসিলিয়েশন লাগবে। একটা ট্রুথ কমিশন করতে পারতেন। আওয়ামী লীগের চোর বাটপার যারা আছে, ওদেরকে চাপ দিয়ে কোটি কোটি টাকা আপনি ফেরত আনতে পারতেন, 1000 কোটি টাকা। এবং সেখানে কিছু লোক যাদের হত্যাকাণ্ডের অভিযোগ নাই, তারা সমাজে ফিরতে পারতো। একটা পার্সেন্টেজ অফ লোককে যখন আপনি সমাজ থেকে দূরে সরিয়ে দেবেন, ঠেলে দেবেন, এটা অর্থনীতির উপর অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। এবং সেটার জন্য একটা সময় লাগে, সেই সময়টা কিন্তু হয়ে গেছে আমার ধারণা, আগেই হয়েছিল। কিন্তু কেউ এই কথাটা বলার সাহস পাচ্ছে না, যারা বিপ্লবের অংশ। আমরা বললে তো এটা গুরুত্ব পাবে না, কিন্তু বিপ্লবের যারা অংশ, তাদেরকে এই সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, যে কোনো ফরম্যাট অনেক হতে পারে। সেটা না করলে যেটা হবে, এই দ্বন্দ্বটা বাড়তেই থাকবে। এবং একটা পর্যায়ে আওয়ামী লীগের যখন দেয়ালে পিঠ থেকে যাবে অনেক দিন পরে কোনো একটা সময়, এবং সেই সরকার যখন আনপপুলার হবে, এটাও ইম্পর্টেন্ট, কোনো সরকার বাংলাদেশের মানুষকে হ্যাপি করতে পারবে না, এটা সম্ভব না। আমি এমপি হিসাবে দেখেছি, এটা কোনো সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও পারবে না। আর সৌভাগ্যক্রমে ডক্টর ইউনূস স্যার আমাদের চিফ অ্যাডভাইজার হয়েছিলেন, না হলে আমরা সারা জীবন আফসোস করতাম, আহারে একবার যদি ডক্টর ইউনূস স্যার অ্যাডভাইজার হতেন, চিফ অ্যাডভাইজার, বাংলাদেশটা সিঙ্গাপুর আসলেই হতো। তো এখন বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করে না যে কেউ আর বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাতে পারবে। তো এখন নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই জনগণ সব কিছু বিচার করবে। যেই সরকার হবে, সে কিন্তু এই ইসলামাইজেশনের রাইস, এই আওয়ামী লীগকে মাঠের বাইরে, দুর্বল ইকোনমি, জব নাই, করাপ্টেড কান্ট্রি, নদী ভাঙ্গন, ক্লাইমেট, ভূমিকম্প, এই সব কিছু নিয়ে হ্যান্ডেল করতে হবে। এখন আপনি এতগুলো রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে রিস্কগুলো কমানো সম্ভব, সেগুলো কমাবেন না সেগুলো জিইয়ে রাখবেন? এটাই তো স্টেটসম্যানশিপ। জিয়াউর রহমান তো মোবারকজি দেশের সময় ইন্ডিয়া গিয়েছিলেন,
গিয়ে এগুলো কমিয়ে আসছিলেন, কাদের সিদ্দিকে কমিয়ে আসছিলেন, আমরা শুনেছি, গল্প পড়েছি। তো এরশাদ স্যারও করেছিলেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে বাংলাদেশের রিস্ক কমিয়েছিলেন। তিনি তো একবার একটা ঘটনা বলে শেষ করি, যে শান্তি বাহিনীর বিশাল একটা অংশ ছিল একটা উপজাতি, এবং আর্মি থেকে মেসেজ ছিল যে এই উপজাতিকে যদি আপনি শেষ করতে না পারেন, ওই ট্রাইবকে, আপনি শান্তি বাহিনীর কাছে পরিচিত হয়ে যাবেন না, মানে পরাজিত হয়ে যাবে বাংলাদেশের আর্মি। উনি যেটা করলেন, ওদের সাথে বসলেন, ওদেরকে নিয়ে একটা প্যারামিলিশিয়া করে ফেললেন, চাকরি দিলেন, এবং ওই ট্রাইব এখনও এরশাদকে ভক্ত, এখনও। রিস্ক কমিয়ে ফেললেন, রিস্ক কমাতে হবে। জি, মাহমুদুর রহমান মান্না, এই যে রাগটা ঘৃণাটাই পলিটিক্স, ভোট নিয়ে শঙ্কা, যে রিস্ক কমাতে হবে, বাংলাদেশে যে নানা ঝুঁকি, অর্থনৈতিক সামাজিক বাস্তবতায় নানা, এবং এই যে ভোট নিয়ে যে শঙ্কার কথা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে বা সংসদ সদস্য হিসেবে না, এমনিতেও তার লেখাপড়া ইত্যাদি দিয়ে উনি যতখানি বোঝেন, যেরকম করে বলতে পারেন, আমি তো শুনি, ভালো লাগে আমার, খুব যুক্তিপূর্ণ কথা বলেন। এবং এখনও যেটা বলেছেন তাকে আমি প্রধানত সমর্থন করি, প্রধানত। কিন্তু খেয়াল করবেন, পুরো কথার মধ্যে তো একটা বড় ফ্যাক্টর অ্যাবসেন্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি ব্যালেন্স করবেন কাকে। মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে জাস্ট ইনক্লুসিভ পলিটিক্স, যেরকম করে ডক্টর ইউনূস বলেছেন, সেটা করা যাবে এখন? তা যদি হতো, তাহলে যেরকম করে শেখ হাসিনা পালিয়ে গেছেন, যেভাবে আশ্রয় পেয়েছেন, বাংলাদেশ সরকার সেই প্রেক্ষিতে যে আচরণ করেছেন, এর মধ্যে বাংলাদেশ সরকারের এমন কোনো নেগেটিভিটি ছিল না। কিন্তু গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্পূর্ণ বিষয়টাই বাংলাদেশ সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা যেরকম করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যেইভাবে তাকে সেখানে সাপোর্ট দিচ্ছে, যেইভাবে তাকে সহযোগিতা করছে, সবগুলো ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে। আজকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়া হয়েছে তাকে পাঠানোর জন্য। হ্যাঁ, পাঠানোর ব্যাপারটা তো ধরেন তারা খুব এক্সপার্ট দিয়ে দেখাচ্ছে যে না, তাকে যদি পাঠানো যায় তাহলে জীবনের প্রতি হুমকি আছে, আমরা পাঠাতে পারি না, আমরা কাউকে নিশ্চিত মৃত্যুর হাতে দিতে পারি না, এগুলো সব বলছে। এবং মানে কীরকম ঘটনা, তারা বলছে যে আমরা এই গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি না, তবে আমরা নিশ্চয়ই নির্বাচিত সরকারের সাথে যাব। 3 বার নির্বাচিত সরকার ছিল নাকি? তাই এগুলো কি না বোঝার কথা, বা এখনও কি না বোঝার কথা? তারা এখনও কি চাচ্ছে? আমার কাছে যেমন মনে হয়, ধরে মানে ডিপ্লোম্যাসি তো সবাই এরকম চেষ্টা করে নিজেকে যদ্দূর পারে আড়াল রাখতে, নিজেকে একটা পবিত্র সাফসুত্র দেখিয়ে কিন্তু ভেতরে ভেতরে ছুরি চালাবার কাজ করে, যাদের সাথে শত্রুতা আছে, এনমিটি আছে। ইন্ডিয়ার ব্যাপারটাও এতদিন ধরে তাই, আমাদের সাথে বন্ধুত্বের কথা বলে আমাদেরকে প্রচুর পরিমাণে তারা অর্থনৈতিকভাবে নিগৃহীত করেছে, শোষণ করেছে। এখনও তারা যেটা করবে বলে মনে হচ্ছে, সেটা এরকম যে তারা বাংলাদেশকে আবার তারা তাদের টার্মসে আনতে চায়। তাদের মিডিয়াগুলো যেগুলো বলে, বাইরে কথাবার্তা বলে, তারা খুবই আফসোস করে বাংলাদেশ এত বড় একটা ফ্রেন্ড হাতের বাইরে চলে গেছে। এত বড় ফ্রেন্ড মানে কি, যারা সমস্ত কথা অ্যাগ্রি করতো, এখন যে অ্যাগ্রি করে না, তাই হাতের বাইরে চলে গেছে, তাদেরকে আনতে চায়। এরকম তো কথাও হয়েছে যে তারা বাংলাদেশে একটা ইলেকশন হতেও দিতে চায় না। কিভাবে করবেন আপনি? আপনি কি এরকম বলতে পারবেন যে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আলাদা করে করে নেগোশিয়েট করতে পারবো মাইনাসিং ইন্ডিয়া? আমার তো এরকম সুযোগ আছে বলে মনে হয় না। বরঞ্চ আমি দেখি যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি কিছু করতে যায়, তাহলে ওদের বাধ্য হয়ে যেতে হয়, আর যেতে হলেই তারা এমন কিছু কথাবার্তা বলবে যেটা আমরা জানতে পারছি না, কিন্তু গভর্নমেন্টের অ্যাটিটিউড থেকে মনে হচ্ছে যে তারা একটা সো কল ইনক্লুসিভ রাজনীতির দিকে এগুচ্ছে, যেটার কোনো অগ্রগতি হচ্ছে না। কীরকম আমি বলি, ধরেন আমেরিকা বা ইউরোপের দেশগুলো ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, বাট ইনক্লুসিভ রাজনীতি এখানে কীভাবে হতে পারে? আপনি কালকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন, উইল আওয়ামী লীগ বিহেভ? আমি লিখে দিতে পারি, করবে না। দেখেন, আমি নিজে আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগ। আমি কেন, ধরেন সালাম এখানে আছে, বা আমি মনে করি যে রতনের কথাও বলতে পারি, ঠিক প্রোডাক্ট না বলো, সে তো এটার মধ্যে দিয়েই বেরোচ্ছে, এই রাজনীতির মধ্যেই, মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিব, সেকুলারিজম, এগুলোর মধ্যে দিয়েই বেড়ে ওঠা। আমরা সেই জায়গা থেকে বেড়ে উঠবার পরেও তাদের সাথে থাকতে পারি নাই কেন? তাদের এই সমস্ত অ্যাটিটিউডের কারণে। কোনো রকম অ্যাকোমোডেশনের চিন্তা করা, বরঞ্চ অ্যানিহিলেশনের লাইনে যায়, যেটা করেছে তারা।
গত 15 বছর, তাদেরকে সুযোগ দেবেন, সেই সুযোগ দিয়ে তারা নির্বাচন ডিস্টার্ব করবে। আওয়ামী লীগ এখন এরই মধ্যে ভোট প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। সেই তো, তাহলে তো এরা কীভাবে নিয়ে করবেন? এইখানে কোনো নেগোসিয়েটারের মাঝখানে জায়গা তো নেই। মাঝে একটা কথা উঠলো যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক। আমি তখন মানে বাংলাদেশের ঢাকার সোসাইটির মধ্যে দেখেছি যে অনেকেই মনে করেছে যদি একটা এই ধরনের এলিমেন্ট দিয়ে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব রিঅর্গানাইজ করে আসে, মেবি মানুষ নেবে, সেদিকে তো যাই নেই, এবং ডিক্লেয়ার্ড ওয়েতে তারা এই পলিসি পারসিউ করছে। সেই জন্য আমি এখানে এই যে রিস্ক ফ্যাক্টর কমাতে বলছে, আইনের বিরুদ্ধে বলছি না, কিন্তু এই রিস্ক ফ্যাক্টর কমাবার জন্য ওই প্রথমেরই একটা কথা বলেছিলেন কিন্তু, যে আপনি এই ধরনের রেবেলিয়ন বা এই ধরনের উত্থান এগুলো থামাবার জন্য 3টা পথই দিতে পারেন। একটা হলো কোয়ার্স করা বাই ফোর্স, আর একটা হতে পারে নেগোশিয়েট করা, বোঝানো, বা চাকরি বাকরি দিয়ে বলে এরকম একটা শব্দ বলেছিলেন। সবগুলো ঠিক আছে, কিন্তু এর মধ্যে এদেরকে নেগোশিয়েট করে আনা যাবে বলে আমার মনে হচ্ছে না। মিনিমাম কোনো অ্যাটমসফিয়ারে দেখি। আমি তো ডক্টর ইউনূসকে ফ্রম ডে 1 আমি দেখেছি যে উনি এই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন, নেগোসিয়েশনের কথা বলছেন, এরকম বলছে আমরা একই পরিবারের লোক, বাঙালিতে আমরা ভাই বোন, আমাদের মধ্যে কেন এটা হবে, এগুলো বলেছেন, কিন্তু কোনো কাজ দেয়নি। এটা দেবে বলে আমি মনে করি না। জি, রাজিকুজ্জামান রতন, এই যে ভোট নিয়ে শঙ্কা এবং ইনক্লুসিভ যে পলিটিক্সের কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে, এবং মানা তো বললেনই যে আসলে আওয়ামী লীগের যে এখনও 14-15 মাস পরেও যে আওয়ামী লীগের যে অবস্থান, সেখানে আসলে এর সুযোগ আদৌ আছে কিনা। এবং সাথে একটু যুক্ত করতে চাই, নির্বাচন কমিশন যখন বলেন যে গণভোট, জাতীয় নির্বাচন সব একই দিন, একটা বড় চ্যালেঞ্জিং, এই যে সব মিলিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ, একটু তুলনামূলক আলোচনা করা যেতে পারে। যে অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়, প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট আবার ফিরে এসেছে। প্রেসিডেন্ট পালিয়েছিল কিন্তু সব পালিয়ে যায়নি। আচ্ছা, অভ্যুত্থান হয়েছে নেপালে, সেখানে কিন্তু কেউ পালিয়ে যায়নি, দেশের মধ্যেই ছিল। কিন্তু বাংলাদেশে এর আগেও 2টো অভ্যুত্থান হয়েছে, একটা 69-এর অভ্যুত্থান, একটা 90-এর অভ্যুত্থান। তো এই 2 অভ্যুত্থানেও কিন্তু শাসক গোষ্ঠীকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, এটা পালিয়ে যায়নি। এবারের ঘটনাটা একটু ডিফারেন্ট। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে এমনকি ওই বুলন্দ দরজাওয়ালা পিয়ন পর্যন্ত তারাও সব পালিয়ে গেছে। তাহলে এই পালিয়ে যাওয়ার কারণে রাজনীতির কিন্তু চরিত্রটা গেল পাল্টে, ঘটনার ইয়েটা পাল্টে গেল। তাহলে দেশেই থাকলে হয়তো একটা সংঘাত হতো, সংঘর্ষ হতো, আবার হয়তো রিকনসিলিয়েশন হতো, কিংবা কখনো কখনো হয়তো ভুল করেছে, জেল খেটে এসে আবার বেরিয়ে আসতো। যখন পালিয়ে গেল বিরাট অংশটা, নেতৃত্বের প্রায় পুরোটাই হয় জেলে, না হলে পালিয়ে যাওয়া, তাহলে এখানে কিন্তু ওই যে সেই অন্যান্য ঘটনার সঙ্গে মিলিয়ে এটাকে দেখাটা একটু কঠিন হয়ে যাবে। 2 নম্বর তাহলে হতে পারে কি, অভ্যুত্থানে পরাজিত এবং দেশত্যাগ, মানে পদত্যাগ এবং দেশত্যাগ দুটো ঘটেছে। ফলে যেহেতু দেশত্যাগ হয়েছে, ফলে আবার তাদের একটা বড় অংশ ভোটার আছে, সাধারণ মানুষ আছে, তাদের তো একটা আবেগ আছে, তাদের একটা দুঃখ আছে। তাদের মধ্যে অনেকেরই কিন্তু দুঃখ 24 সালের নির্বাচনটা যদি এরকম না করতো, 18 সালের নির্বাচনটা যদি এরকম না হতো, 14তে যদি এরকম নির্বাচন না করতো, তাহলে হয়তো তাদের দলের এই ধরনের একটা দুঃখজনক পরিণতি হতো না। তার মানে তারা কিন্তু নেতৃত্বের সেই ভুলেরও সমালোচনা করছে। কিন্তু নেতৃত্বের মধ্যে কোনো অনুশোচনা কি আছে? তাদের ভুলের ব্যাপারে এখনও তারা এটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এত জনগণের অংশগ্রহণটাকে ষড়যন্ত্র বলা ঠিক নয়। ষড়যন্ত্র কেউ না কেউ করতে পারেন, খুব অল্প কিছু মানুষের মধ্যে একটা ষড়যন্ত্রের চিন্তা থাকতে পারে, কিন্তু যখন ব্যাপক মানুষ নেমে যায়, তাহলে কি বলবো মানুষ সব ষড়যন্ত্রকারীদের পক্ষে ছিল, নাকি মানুষ বিক্ষুব্ধ ছিল? তা বিক্ষুব্ধ মানুষের বিক্ষোভের কারণগুলো একটু দেখবেন না? সেই বিক্ষোভের কারণগুলো যদি দূর করতে না পারেন, দেখেন এই গণ অভ্যুত্থান কিন্তু এই শাসক গোষ্ঠীরও গলার কাটা হয়ে গেছে। বিক্ষুব্ধ মানুষের বিক্ষোভের কারণে যেমন আওয়ামী লীগ পালিয়েছে, ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ইউনূস সরকারের গলায় কাটা হিসেবে বিচ্ছে, কারণ সে তো আকাঙ্ক্ষা পূরণ করছে না, বরঞ্চ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটছে। জনগণের মধ্যে চাওয়া ছিল স্বচ্ছতা থাকুক। যদি এখন দেখা যায় যে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন তারা নিজেদের জন্য অনেক কিছু করে নিচ্ছেন, তাহলে মানুষ ভাববে তো তাহলে আকাঙ্ক্ষার সঙ্গে তো তুমি প্রথম প্রতারণা করলে, কিংবা যে কথা বলেছিলে, যার বিরুদ্ধে মানুষ ক্ষেপে গিয়েছিল, তারই পথ তো তুমি অনুসরণ করছো। ইভেন যদি এইটুকুই বলি, 2023 সালে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য চুক্তি করে গেল আওয়ামী লীগ, আর সেই চুক্তি বাস্তবায়ন করছে এখন ইউনূস সরকার। তাহলে আওয়ামী লীগের পদাঙ্কই অনুসরণ করছে।
তো এইরকম অনেকগুলো ঘটনা ঘটছে, সেখান থেকে মানুষের মধ্যে এই ধারণাটা হয় স্বাভাবিক, আকাঙ্ক্ষাটা পদদলিত হয়েছে। আর যারা উচ্ছেদ হয়েছে বা বিতাড়িত হয়েছে তাদের মধ্যে অনুশোচনা নাই। তাহলে এখানে ইনক্লুসিভ কি, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যারা আছেন তারা মিলে একটা দেশ পরিচালনার নীতি নিয়ে আসবেন। এবং ইনক্লুসিভটা এই জায়গায় হবে, যেমন বন আর বাগানের মধ্যে একটা পার্থক্য আছে। বাগান মানুষ নিজের মতো করে একটা দুটো গাছ লাগিয়ে একটা বাগান করে, বন হয় প্রাকৃতিকভাবে। একটা সমাজেরও এর একটা ন্যাচারাল সিলেকশন থাকে, সেখানে নানা ধর্মের, নানা বর্ণের, নানা ভাষার, নানা সংস্কৃতির মানুষ থাকে। আজকে দেখুন যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এগুলো কি ইনক্লুসিভের লক্ষণ? আমার মতের সঙ্গে না মিললেই শেষ। পাকিস্তানে যেমন শিয়াদের মসজিদে সুন্নিরা বোমা মারে, সুন্নিদের মসজিদে শিয়ারা বোমা মারে। ইরান ইরাক যেমন 8 বছর যুদ্ধ করেছে শিয়া এবং সুন্নি মিলে। সৌদি আরব ইয়েমেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে 7-8 বছর ধরে। ওখানে সৌদি বিমানের গোলায় যে মারা যাচ্ছে শিশু, সেও তো মুসলিম। 3.5 লক্ষ শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। এগুলো তো শুধু ধর্মের ব্যাপার না, এটার সঙ্গে তো রাজনীতি যুক্ত আছে, কিন্তু আমরা সামনে নিয়ে আসছি অনেক সময় ধর্মকে। তাহলে রাজনীতি, অর্থনীতি, সেগুলো নিয়ে না আমাদের ডিবেটটা হওয়া দরকার। এখন কোনো একটা যুক্তির কথা বললে হয় তাকে দোষর ট্যাগ দাও, অথবা তার ধর্ম নিয়ে তাকে সমস্যায় ফেলে দাও, অথবা তাকে হয়তো কোনো না কোনোভাবে একটা বিদেশি ষড়যন্ত্রকারী বা বিদেশি শক্তির ইন্ধন একটা ট্যাগ দিয়ে দিচ্ছে। তার মানে ট্যাগ যখন দিচ্ছে তখন যুক্তি করার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে যুক্তি করার রাস্তা বন্ধ হলে গণতন্ত্র চর্চা করা যাবে না। আর গণতন্ত্র চর্চা না গেলে ইনক্লুসিভ কাকে নিয়ে করবেন? সিলেকশন আর ইলেকশন তো এক জিনিস না। ফলে নির্বাচন যখন হবে, আমরা আগে থেকেই কিন্তু আমরা বাসদের পক্ষ থেকে এটা বলেছি, আমরা ওই ইয়েতে বলেছি, ওই গণভোটের কোনো প্রয়োজন নাই। এ যাবৎ যে 3টা গণভোট হয়েছে সেই দৃষ্টান্তটাও দিয়ে আমরা বলেছি গণভোটের কোনো প্রয়োজন নাই। একটা নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্ট মেম্বাররা তারাই আইন তৈরি করবে। গণভোটের সমর্থনের কোনো আইনি ভিত্তি নাই। বরঞ্চ পার্লামেন্ট হওয়ার পরে পার্লামেন্ট সদস্যরা কোনো আইন করলে তখন যদি প্রয়োজন হয় এই আইনের প্রতি জনগণের সমর্থন আছে কিনা, তখন একটা গণভোট হতে পারে। কিন্তু এই যে গণভোট আগেই হতে হবে, তারপরে নির্বাচন, তারপরে কি একটা আপোষনামা হলো কি যে ঠিক আছে একই সঙ্গে নির্বাচন এবং গণভোট। ধরুন গণভোটে যদি 22% ভোট পড়ে, তাহলে কি বলবো 78% মানুষ অভ্যুত্থান চায়নি? আবার গণভোটে যদি আমরা ভোট দিই, ভোটটা দিই, ভোটে প্রথমে বলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা। অনেক দল তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন মনে করে না। তাহলে কি হবে? এখানে অভ্যুত্থান পরবর্তী যে ঘটনাগুলোর কথা বলা আছে সেগুলোকে যদি সবাই সমর্থন না করে, 4টা প্রশ্নে একটা ভোট, তো 4টা প্রশ্নে হ্যাঁ অথবা না, আমি 4টার মধ্যে 2টা মানি 2টা মানি না, তাহলে কিভাবে এই অবস্থানটা কি হবে? তাহলে কি এইরকম এটা বলে শেষ করে? এরকম প্রশ্ন অনেকে করে না, একটা ধরনের প্রশ্ন আছে প্রভোকেটিভ কোশ্চেন, আপনি কি এখনো আগের মতন চুরি করেন? হ্যাঁ অথবা না। হ্যাঁ বললে বলবো যে তাহলে আগে করতেন, এখনো করেন। আর না বললে আগে করতেন, এখন করেন না। তো এই ধরনের প্রশ্নের মধ্যে ফেলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে আছে? সে কারণে বলে মনে করি যে গণভোট প্রয়োজনে নির্বাচনের পরে হোক, নির্বাচনের মধ্য দিয়ে অন্তত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা আসুক, একটা জবাবদিহির জায়গাটা তৈরি হোক। জি আব্দুল সালাম, এই যে বিএনপি একটা বড় দাবি ছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন, এখন এটি মোটামুটি হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন একটা বড় চ্যালেঞ্জিং হবে। এবং এই যে রাজুকুজ্জামান রতন বলছে এবং রাজনীতি মাঠে তো আলোচনা আছে যে প্রশ্নের যে মারপ্যাচ, দিন শেষে গণভোট মানুষ বুঝবে কিনা, কি পক্ষে কি বিপক্ষে, এই জায়গাটি যদি। এটা তো সত্যি কথা। ধর এই জন্য তো বিএনপি তো গণভোটের পক্ষে ছিল না, তাই না? তখন অর্থাৎ আমরা দেখেন সবচেয়ে এটা কোথায়, বিএনপি যখন ফ্যাসিস্ট ক্ষমতায় তখন আমরা 31 দফা দিলাম। 31 দফার 1 নম্বর দফাতে আছে যে বিএনপি ক্ষমতায় গেলে মানে মানে সংবিধানকে করার জন্য সংস্কার কমিশন করা হবে। আর সবাই মিলে বলা শুরু করলো কি যে বিএনপি সংস্কারই চায় না। যখন তাদের এই সমস্ত বিষয়গুলোর উপর আমরা আপত্তি দিলাম যে বিএনপি সংস্কারই চায় না, তো এখানে সবচেয়ে মূল ব্যাপারটা হলো কি যে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাটাও আমি আবার টানতে চাই। যে এটা হলো যে আসলে আমরা সবাই বলি ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, কিন্তু এটাই সত্য, এটা কিন্তু আমরা মানি না কেউ। আজকে আমরা বাংলাদেশের বেলায় যদি বলি, ইভেন আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতের ব্যাপারে যদি বলি যে দেখেন, যদি শেখ হাসিনা শুধু 72 থেকে 75 কী কারণে তার বাবার এই পরিণতি হলো, কী কারণে আওয়ামী লীগের এই পরিণতি হলো, যদি শেখ হাসিনা খালি এটাকে পর্যালোচনা করতেন
ভারতও যদি এটাকে পর্যালোচনা করতেন তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতিটা হয় না। আজকে এই পরিস্থিতিটা হয় না। এর জন্য যে বলে গেছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, সেটাই কিন্তু সত্য কথা। এইটা হইলে কিন্তু আজকের এই অবস্থা হতো। আজকে আওয়ামী লীগ যে কথাটা রতন সাহেব বলার চেষ্টা করছেন যে দেখেন আওয়ামী লীগ আজকে নিজেরাই তো নিজেদের এই অবস্থাটা সৃষ্টি করছে, এটার জন্য তো অন্য কেউ দায়ী না। আমরা তো রাজনৈতিক দল হিসেবে বারবার তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি। ইভেন আমি বহু বক্তৃতায় বলছি যে এই পথে হাঁটেন না, আপনি যে পথে হাঁটতেছেন এই পথে আপনার পরিণতি এইটাই হবে, যেটা আজকে হয়েছে। যেটা আমরা বলছি যে একসময় সে হেলিকপ্টার নিয়ে পালায় যাবে, তাই না? এবং তাই হয়েছে। তো এইটা তো তারা শেষ হয়ে শুনে নেয়। আরেকটা হলো যে ঘটনা ঘটার পরে যেটা আমাদের ব্যারিস্টার সাহেব যেটা বলার চেষ্টা করলেন যে মানে তাদের রিকনসিলেশন, অর্থাৎ রিকনসিলেশনটা কার, কিসের জন্য, তারা কি সেটা ফিল করে? আজকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেত্রী, যে নেত্রীর কারণে আজকের এই অবস্থা হয়েছে, তারা কি এটা ফিল করে যেটা দরকার? বা তারা সেটা নিয়ে কি অনুতপ্ত? তারা তো মিনিমাম তো অনুতপ্ত না, তাই না? কারণ ধরেন একটা বিচার, গ্রাম্য বিচারও যদি হয়, সেই গ্রাম্য বিচারও কিন্তু দোষী একটা সুযোগ পায় যে না, হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমার মাফ করে দেন, তাই না? আজকে দেখেন যে বিচারটা হয়েছে শেখ হাসিনার এবং তাদের 3 জনের যে বিচারটা হয়েছে, সেখানে 3য় জন যে আছে, যে পুলিশের প্রধান, পুলিশের, সে কিন্তু বলছে যে হ্যাঁ আমি এটা সাক্ষী, এটা অন্যায় হয়েছে, রাজসাক্ষী হয়ে গেছে সে। কিন্তু ঘটনাটা যে ঘটছে এটা তো সত্য, এবং সেই কারণে তার শাস্তিটা কমে আসছে। তা আজকে সে আওয়ামী লীগ নিজেই তো স্বীকার করে না এখনো, আর আমরা এখানে লাফালাফি করতেছি তার পক্ষে হয়ে। এখন পর্যন্ত তারা একটা কথা বলতেছে না, বা তার দলের কেউ একটা কথা বলতেছে না যে আজকে হ্যাঁ আমরা ভুল করে ফেলাইছি, বা আমার নেত্রী ভুল করে ফেলাইছে, কাজে এটা তার দরকার নাই, আমরা এটাকে আজকে এই পর্যায়ে চাই। কিন্তু ব্যারিস্টার স্বামীনাথ পাটোয়ারি বলছেন যে রাগটা, ঘৃণাটাই কি দিন শেষে পলিটিক্স কিনা? না, এই ঘৃণাটা তো জন্ম হইতেছে তো এখান থেকেই, তাই না? আজকের আপনাদের এখানে আমরা 5 জন বসছি, 5 জনের মধ্যে যদি একজন খুব অ্যাগ্রেসিভ থাকে, তাহলে তো তার প্রতি ঘৃণা সবার আসবে। তো এখানে তো ঘৃণাটা ওই কারণে। আজকে যেটা আমি বলতেছি যে শোনেন, বাঙালি এমন একটা চরিত্রের মানুষ যে ধরেন একটা পকেট মার ধরছে রাস্তায়, যাওয়ার সময় সে নিজেও তার একটা ঠুস দিয়ে যায়, ফেরার পথে যদি দেখে যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তায়, তাহলে বলে না এইভাবে মারাটা ঠিক হয় নাই, তাহলে পুলিশে দিত, এইভাবে রক্তাক্ত করা ঠিক হয়, তাই না? কথাটা হলো যে আজকের এইখানে বাস্তব অবস্থাটা যে আওয়ামী লীগ তো নিজের পরিণতিটা নিজে ডাইকা আনছে। আর আজকে এই কথাটা তো খালি এখানে বললে হবে না যে তারা আজকে ইসে যেটা বলতেছে ব্যারিস্টার সাহেব, উনি তো আমাদের পরের প্রজন্মের লোক। আমরা তো বললাম যে দেশ স্বাধীন করছি, দেশের পরে দেখে আসছি, 72 থেকে 75 দেখছি, 75 পরে আওয়ামী লীগের অবস্থা দেখছি, আওয়ামী লীগের সাপোর্টারদের কি অবস্থা ছিল আমরা দেখছি, সেই সময় যে 77-78 ভোট হয়েছে সেই সময় আমরা দেখছি, হ্যাঁ না ভোট দেখছি। কাজেই ওনারা ভোট যত হিসাব করুক না কেন, পাবলিক কিন্তু কারো কেনা না, এখানে কর্মীরা কেনা হইতে পারে, সংগঠকরা কেনা হইতে পারে, কিন্তু পাবলিক কেনা না। পাবলিক যে অন্যায় করে তাকে কিন্তু বল দিবে, তার পক্ষে থাকবে না, যে হয়তো আপনার এর আগের বার আপনার পক্ষে ছিল, কিন্তু এবার আপনার পক্ষে থাকবে, এটার কোনো গ্যারান্টি না, এবং সেটা থাকেও না। তো কাজেই পাবলিক কারো কেনা না। এখানে যে তারা আজকে ভোটের পার্সেন্টেজ, আমি এখানে বসে হিসাব করতেছি, ভোটের পার্সেন্টেজে যদি হিসাব করেন, তাহলে তো আজকে ভোট যাইতে তাহলে ভয় পায় কেন? আজকে জামাত বা অন্য দল যারা জানে যে ভোট কতটুকু পাবে, এই জন্যই তারা ভোট পিছাইতে চায়। কারণ তারা জানে যত কিছুই হোক এই সময় ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে, তারা বলতেছে মুখে, ওই কারণে তারা সেটা ঠেকাইতে চায়। আরও কিছুদিন আমি সময় নিয়ে বিএনপিকে আরও কোণঠাসা করে আমি তার ভোট সংখ্যা কমায় তারপরে একটা নির্বাচন আমি যেতে পারি কিনা, এটা তো বাস্তব। এই অবস্থা থেকেই তো আজকে এটার জন্য আজকে এটা হচ্ছে, তাই না? এই অবস্থার জন্য এটা হচ্ছে। আর এর জন্য যেটা বললাম যে ওই যে ব্যারিস্টার সাহেব আরেকটা বলছে যে এই দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে, এটা হয়তো যদি জিয়া রহমানকে না মারতো তাহলে এই দেশটা সিঙ্গাপুর হইতো। এবং এই কারণে জিয়া রহমানকে মারা হয়েছে, যাতে দেশটা সিঙ্গাপুর না হইতে পারে। এবং এই কারণেই তারেক রহমানকে এখন অনেকে ফিরে আসতে দিতে চায় না, বা তারেক রহমান ক্ষমতায় আসুক এটা চায় না। কারণ তারা জানে যে
খালেদা জিয়া বা জিয়া রহমানের সন্তান তারেক রহমান আসলে যদি রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যায় তাহলে এই দেশটা সিঙ্গাপুর হবে। এর জন্যই অনেকে আজকে জেলা বা বিভিন্ন কারণে যারা বাংলাদেশের শত্রু তারা সেটা চায় না, তারা চায় না বলেই আজকে এখানে এই সমস্যাটা। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন আসলে কতটা চ্যালেঞ্জিং, ইসি কি আসলে আস্থা অর্জন করতে পেরেছে? আমি মান্না ভাই এবং রতন ভাইয়ের সাথে পুরোপুরি একমত, এবং আমাদের আব্দুল সালাম ভাই বীর মুক্তিযোদ্ধাদের সাথেও একমত। ওনারা 60-এর দশক থেকে শুরু করে 91, এই একটা গোল্ডেন টার্মোয়েল টাইম, 60 সাল থেকে 91, এটার ওনার সাক্ষী সামহাউ। এটা একটা অমূল্য রাজনৈতিক এক্সপিরিয়েন্স, তারা পার্টিসিপেটও করেছেন, প্রায় সবগুলো আন্দোলনে জেলে সংগ্রামে ছিলেন। এটা অসাধারণ অভিজ্ঞতা। আওয়ামী লীগের বিহেভিয়ারাল সমস্যা আছে, এটা সত্য। আওয়ামী লীগের অ্যাটিটিউডগত সমস্যা আছে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় যতবার গেছে দুটো ফেজে, একমাত্র 96 থেকে 2001 বাদ দিলে 3টা ফেজে তারা ক্ষমতায় গেছে স্বাধীন বাংলায়, দুবারই মেস আপ করেছে, এবং ভয়ঙ্করভাবে মেস আপ করেছে দুবারই। তবে জিয়াউর রহমান তো তাদেরকে সুযোগ দিয়েছিলেন, একটা রিকনসিলিয়েশন করেছিলেন অন নেগোসিয়েশন। আমরা যতটুকু জানি 39 সিট আওয়ামী লীগ সে সময় পেয়েছিলেন। ওই 79 থেকে আওয়ামী লীগের দানব হওয়ার সময় যদি ধরি আমরা 2010, 11, 12, 13, 14, প্রায় 35 বছর লেগেছে আওয়ামী লীগের দানব হতে। তো একটা দেশে যখন একটা দল পতন হয়, তার ফিরে আসা মানে সসম্মানে অনেক দূরের বিষয়, অনেক দূরের বিষয়। আওয়ামী লীগ একটা জেনারেশন হারিয়ে ফেলেছে। যারা 2007 সালে বা 8 সালে বা 9 সালে আওয়ামী লীগকে দেখেছে, সেই 2 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত এরা আওয়ামী লীগের অন্যায় অবিচারই দেখেছে 17 বছর, এবং আগামী 10-15 বছর তারা আওয়ামী লীগকে ভোট দেবে না, এটা আমি একমত। কিন্তু আওয়ামী লীগকে ছাড়া কিন্তু অতীতে ভোট হয়নি, মানে এটা আমি অতীত এক্সপ্লেইন দিয়ে বলছি যে 79 জিয়াউর রহমান করলেন, 86 এরশাদ স্যার করলেন, আবার 15ই ফেব্রুয়ারি বিএনপি ভোট করলো, 30 দিন বা 35 দিন ছিল। আওয়ামী লীগকে ভোটের বাইরে রেখে লম্বা বাস্তবতা কি পুরোপুরি ভিন্ন না? অবশ্যই ভিন্ন, কিন্তু আমি অতীতগুলো এক্সাম্পলগুলো দিচ্ছি, অবশ্যই ভিন্ন। এরশাদ স্যারও আওয়ামী লীগকে ছাড়া ভোট করলেন, যা বিএনপিকে ছাড়া ভোট করেন 88-তে, উনি কিন্তু 5 বছর টার্ম শেষ করতে পারেননি। যাই হোক, এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, বাস্তবতাও ভিন্ন। ওই যে ভারসাম্য একটা রাখবে, এখন ওকে 1 বছর পরে লাগবে, কিন্তু যে কারণে বঙ্গবন্ধু এসেই বললেন আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এবং বঙ্গবন্ধুর আমলে কোনো যুদ্ধাপরাধীর বিচার শুরুই হয়নি, ট্রাইব্যুনালই গঠন হয়নি। 73 সালে উনি আইন করেছেন, 75 পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল গঠন করেনি। এই ট্রাইব্যুনাল গঠন করলো শেখ হাসিনা। কতটা দরকার ছিল, যৌক্তিক ছিল? আমি তো এখন মনে করি এটার দরকার ছিল না। এটা করার মাধ্যমেই রাজনীতিটা একটা খাদের কিনারে চলে গেছে, বাঘের পিঠে উঠে পড়েছে, নামার উপায় ছিল না। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভিসা কমে গেছে, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা হুহু করে কমে যাচ্ছে, অর্থনৈতিক প্যারামিটারগুলো হুহু করে নেমে যাচ্ছে। গণভোট, একই দিনে বিএনপির মতো বিশাল একটি দল, তাদের কোনো সমালোচনা করার যোগ্যতা আমার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটে বিএনপির রাজি হওয়া ঠিক হয়নি কয়েকটা কারণে। প্রথম, সংবিধান এখনো সাসপেন্ডেড না। দিস ইজ এ, যদিও এই সরকার যদিও সংবিধানে নাই, অন্তর্বর্তী সরকার, কিন্তু সংবিধানের আর্টিকেল 106-এর আন্ডারে একটা কিন্তু রেফারেন্ডাম তারা নিয়েছে, অ্যাডভাইজারি অপিনিয়ন নিয়েছে, এবং বাকি কাজগুলো সংবিধান অনুযায়ী হচ্ছে। ইলেকশন কমিশন সংবিধান অনুযায়ী হচ্ছে, ইলেকশনে 300 সিটে ভোট হবে সংবিধান অনুযায়ী হচ্ছে, 90% কাজই সংবিধান অনুযায়ী হয়। কিন্তু সংবিধানে গণভোট নাই। সংবিধানে গণভোট আসবে, কারণ গণভোট বাতিল করে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 15 অ্যামেন্ডমেন্ট, ওটা বাতিল হয়ে গেছে। তো আগের যে গণভোটের প্রভিশন ছিল, এটা ইপসো ফ্যাক্টো অটোমেটিক্যালি সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে। আপনি এখনও করতে পারেন, আইনে কোনো বাধা নেই। গণভোটের প্রভিশন আগে যা ছিল সংবিধানে চলে আসছে, কিন্তু সেখানে কিন্তু বলা আছে গণভোট হবে সংসদে অ্যাক্ট পাস হওয়ার পর। সংসদে পাস হবে আর রাষ্ট্রপতির স্বাক্ষর, এর মাঝখানের সময় গণভোট হবে। 91 সালে তাই হয়েছিল। আর আগের দুটো গণভোটই ছিল মার্শাল লর আন্ডারে। এখন যে গণভোটটা হবে, এটা হচ্ছে জুলাই সনদের আন্ডারে। জুলাই সনদের স্পিরিট নিয়ে আমি খুবই শ্রদ্ধাবান, ভিতরে যে কথাগুলো আছে এগুলো ঠিক আছে, কিন্তু জুলাই সনদ কি সংবিধানের উপরে নিয়ে গেলাম না আমরা? আর্টিকেল 7 বলেছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এবং এনি ল এনি অর্ডার যেটা আর্টিকেল 7-এর সাথে কন্ট্রাডিক্টরি হবে এটা অসাংবিধানিক হবে। সেখানে অনেকে বলবে ওখানে পিপলস উইলের কথা বলা আছে। হ্যাঁ, সেটা আপনি তাত্ত্বিকভাবে বলতে পারেন, পিপলস উইল আছে, কিন্তু পিপলস উইলসটাও তো সংবিধানের মধ্যেও হবে। অর্থাৎ পিপলস উইলস হবে পার্লামেন্ট পাস করার পর গণভোট হবে, সেখানে পিপলস উইল রিফ্লেক্ট হবে। আপনি সংবিধানের বাইরে গিয়ে কিন্তু পিপলস উইল ইমপ্লিমেন্ট করতে পারবে না। বিপ্লব হয়, আন্দোলন হয়, তখন ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল। আজকে 1.5 বছর পরে কি আসলেই ডক্ট্রিন অফ নেসেসিটি আছে? একই সাথে একটা কথা বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট একটা রায় অ্যাপিলেট ডিভিশন দিল, যেটা পরবর্তী হ্যাঁ, এবং সেখানে
বলা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করলো। এর আগে ফার্ম হাউস একটা জাজমেন্ট দিয়েছে 15 অ্যামেন্ডমেন্ট, কেয়ারটেকার বাতিলের রায়টা বাতিল করে দিয়েছে, বাতিলের অ্যামেন্ডমেন্টটা। আবার কেয়ারটেকার বাতিলের যে রায়টা ছিল সেটা আজকে বাতিল হয়ে গেল বা কিছুদিন আগে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ইজ আর্টিকেল 58 ক্যাপিটাল এ সংবিধানে সন্নিবেশিত হয়ে গেল। সেখানে এখন অ্যাপিলেট ডিভিশনটা অবজারভেশন দিচ্ছে এই ভোটে না, চতুর্দশ পরবর্তী ভোট থেকে হবে। এইটা কমপ্লিট জাস্টিস করে অ্যাপিলেট ডিভিশন করতে পারে, আর স্যালাস পপুলার সুপ্রিম এলেক্স করেও করতে পারে, রাষ্ট্রীয় স্বার্থ সবার আগে। কিন্তু অ্যাপিলেট ডিভিশন কি ল মেক করে ফেললো না? অনুষ্ঠানে একেবারে শেষে একটি বিষয়ে 4 জনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। মাহমুদুর রহমান মান্না, আজকে 24শে নভেম্বর দাঁড়িয়ে এই কথা বলা যায় কিনা যে নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর হয়ে গেল এবং নির্বাচন যে উৎসব মুখরের কথা বলা হচ্ছে যে সেই পরিবেশটা আসলে আজকে আছে? মানে শঙ্কা দূরের কথা যদি বলেন তাহলে নির্বাচন হবে আমি মনে করি। আচ্ছা, কিন্তু উৎসব মুখর কতখানি হবে এটা খুব বড় প্রশ্ন। রাজুকুজ্জামান রতন, নির্বাচনের কোনো বিকল্প নেই, ফলে এটা বিকল্পহীন অসহায়ত্বের মধ্যে পড়ে গেছে ইউনূস সরকার। মন চায় চক্ষু না চায়, এরকম একটা গানের কলি আছে না? তার মন চায় না, কিন্তু তারপর তাকে নির্বাচন দিতেই হবে, কারণ নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের উপায় হচ্ছে আর একটা অভ্যুত্থান অথবা সেনা অভ্যুত্থান। ফলে সেই পথে যাওয়ার কোনো সুযোগ নাই, ফলে নির্বাচন হবেই। মান্নাভাই যেটা বললেন, ওনারা বলছেন শ্রেষ্ঠ নির্বাচন হবে, ওনারা নির্বাচন বলছেন ঐতিহাসিক নির্বাচন। আমাদের ঐতিহাসিক নির্বাচনও দরকার নেই, শ্রেষ্ঠ নির্বাচন দরকার নেই, আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার ভূমিকা পালন করবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের যে নির্বাচন নিয়ে শঙ্কা কাটলো কিনা, উৎসব মুখর হবে কিনা, ছোট্ট করে একবার। 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন করলে এই সরকার অনেক সুনাম নিয়ে বিদায় নিতে পারত, কিন্তু অহেতুক সময় নষ্ট করে আজকে যে পরিবেশটা তারা দাঁড় করেছে সেটার জন্য তারাই দায়ী। তারপরেও বলবো যে নির্বাচনের কোনো বিকল্প নাই, যে কোনো অবস্থায় এখন একটা সফল নির্বাচন করার জন্য সবাই, শুধু নির্বাচন কমিশন বা সরকার না, সকল রাজনৈতিক দল, জনগণ সবাই মিলে একটা সফল নির্বাচনের দিকে যাওয়া উচিত। 3 থেকে 6 মাসের মধ্যে সরকারের ভোট করা উচিত ছিল, কারণ সরকার দেখছে সংস্কার করতে পারছে না, উন্নয়ন করতে পারছে না। আর নির্বাচন কমিশন তো অনেকগুলো দলকে ডাকলো না, আমাদেরকে ডাকলো না, 6-7টি দলকে। কি কোন ক্রাইটেরিয়ায় ডাকলো না? এটা কি তার মেয়ের বাড়ির ইনভাইটেশন যে আমি অমুককে দাওয়াত দিব, অমুককে দেবো না? শুধু কি আপনাদেরকে ডাকলো না বলেই নির্বাচন উৎসব মুখর হবে না? না, এটা একটা নিদর্শন যে ভোটের দিন নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে পারবে না। তারা কিন্তু ব্যক্তিগত রাগ, ক্ষোভ, স্বার্থের ঊর্ধ্বে কাজ করার কথা, কিন্তু তারা ভয় পেল একজনের হুমকিতে, একটা দলের হুমকিতে। তাহলে ভয় পেলে আপনি সুষ্ঠু ভোট কিভাবে করবেন? জি, আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।